সবাই জয়েন হয়েছেন অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল ভেন্ডর কোর্সে, যার নাম হচ্ছে সিসিএনএ। অবভিয়াসলি এটা সবাই জানি যে সিসকো কর্তৃক প্রদত্তিত একটা ভেন্ডর কোর্স। সবার সাথে একটু ইনিশিয়ালি পরিচয় হই। মানে জাস্ট তিনটা জিনিস আমার জানার: একটা হচ্ছে আপনার নাম, একাডেমিক্যালি আপনি কতদূর পড়েছেন, এবং আপনার অ্যাকচুয়ালি সিসিএনএ কোর্স থেকে এক্সপেকটেশনটা কি। মানে আপনি উম, মনে করেন কিছু একটা এক্সপেকটেশন আছে, যেমন ধরেন হতে পারে যে আমার ক্যারিয়ারে অলরেডি আমি জবে আছি, সেখানে আমি প্রোগ্রেস করতে যাচ্ছি, বা আমি জবেই ঢুকবো। সেই জিনিসগুলো একটু জাস্ট বললেন। আসেননি দু একজন, শুধু একজন বললেই হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছি আব্দুল্লাহ মাহমুদ। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জুলজিতে ব্যাচেলর কমপ্লিট করছি। আচ্ছা। আমি বর্তমানে আইটিবি বিশ্ব যে আইটি স্কলারশিপ প্রোগ্রাম আছে সেখান থেকে নেটওয়ার্কিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে আমার কোর্স রানিং আছে। হুম। তো ওখানে নেটওয়ার্কিং পার্টটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আমার কোর্স থেকে এক্সপেকটেশন হচ্ছে আমি ওখান থেকে নেটওয়ার্কিং এ কিছু বেসিক নলেজ গেইন করছি। তো রাইট। আমার টার্গেট হচ্ছে এই নলেজটাকে আরেকটু এনহ্যান্স করা, আরো স্ট্রং করা আমার বেসিক থেকে শুরু করে কমপ্লিটলি, হুম। যাতে করে আমি একজন নাইট মানে নেটওয়ার্কিং প্রফেশনাল হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারি। তো এই উদ্দেশ্যেই আমার সিসিএনএ কোর্সে জয়েন হওয়া, যাতে করে আমার নলেজটা আরো গেইন করতে পারি, আর প্লাস আমার সার্টিফিকেশন প্লাস আমার জবে যাতে আমি সুবিধা পাই। আপনি জবে এখনো ঢোকেন নাই, তাই তো? জি স্যার। ওকে, ধন্যবাদ। আর কেউ? আর কেউ? সবাই কিন্তু এখানে আইডিপির, বুঝছেন দাদা? আচ্ছা, আচ্ছা। সবাই আইডিপির। আপনি ওই কেউ কথা বলবে, কেউ কথা বলবে না। না, ওটা এটা আমি ইউজ টু। হুম। জিনিসটা জিনিসটা জানার মানে উদ্দেশ্যটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং শুরু হয় হচ্ছে হলো মানুষে মানুষে কমিউনিকেশন থেকে নেটওয়ার্কিং শুরু হয়, তারপরে যন্ত্রে নেটওয়ার্কিং আসে। ডিমান্ডটা ওখান থেকে তৈরি হয়েছে, তাই একটা শুরুতে সবার সাথে যে যত বেশি ফ্র্যাঙ্ক হবে, কোর্সের বাইরে গিয়েও সে তত বেশি লাইফে সুবিধা পাবে। এটা একদম কমন রুলস। এটা সবার উদ্দেশ্যেই বললাম। আহ, চেষ্টা করবেন নিজের তুলে ধরার। আপনি কম জানতে পারেন, বেশি জানতে পারেন, ইটস বহু পরের বিষয়। কিন্তু আপনি যদি এই বিশ্বায়নের এই যুগে এসে নিজের ব্র্যান্ডিং না করেন, তাহলে আপনাকে কেউ জানবে না, কেউ চিনবে না। এটা হচ্ছে একটা চরম বিষয়। সো চেষ্টা করবেন সব সময় নিজেরে ব্র্যান্ডিং করার। আপনার ব্র্যান্ডিং তো আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দিবে না অবভিয়াসলি। আহ এক সেকেন্ড। এই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। কন্টেন্ট গুলো আমি ক্লাস শেষে আপনাদের দিয়ে দেব। আর অন্য এর পরবর্তী থেকে যে ক্লাসগুলো হবে সেখানে ক্লাস কন্টেন্ট আগে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ওকে। আচ্ছা। আহ আগে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে শুভদীপ রয়। আমি অ্যাম্বার আইটি নামে ন্যাশন ওয়াইড একটা আইএসপি আছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট আইএসপি। সেইখানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আছি। আমার অ্যাম্বার আইটির পূর্বে আরেকটা জায়গায় জব করতাম, সেটা 2 বছরের মতো আইটি সাপোর্টে বেসিক্যালি। আর আম্বার আইটিতে আমার ক্যারিয়ারের বয়স প্রায় 10 বছর। ঠিক আছে। সো টোটাল সামগ্রিকভাবে আমি 12 বছর ধরে আইটি রিলেটেড ফিল্ডে কাজ করতেছি, এবং ইন স্পেসিফিক নেটওয়ার্কিং এ 10 ইয়ার্স। বাই দিস টাইম আমি গ্রাজুয়েশন করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, এবং অনেকগুলা ভেন্ডর সার্টিফিকেশন করেছি, রেগুলার করতেছি। এরকমই একটা প্র্যাকটিস আমার মধ্যে আছে। বিকজ আমি বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে ডেভেলপমেন্টটা প্রতিদিন করতে হয়। হ্যাঁ। এবং আপনি নিজের জীবনেও এটা যত বেশি ইমপ্লিমেন্ট করবেন, আমার বিশ্বাস আপনিও নিজের জীবনে ততটা উন্নতি করবেন। এবং ক্ষুধাটা, ওই যে
ধর্মে যেমন একটা কথা আছে না, যে শিক্ষাটা হচ্ছে একদম আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, বিলিফটা এরকম রাখবেন। যত ক্ষুধা থাকবে তত আগাইতে পারবেন, এটাই হচ্ছে আমার বিশ্বাস, এবং আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে সেম বিশ্বাস থাকা উচিত। এনিওয়ে, এবার আসি হচ্ছে হলো আমরা আহ, যেই কোর্স করব সেই কোর্সটা সম্পর্কে আগে একটু জেনে নিই, ঠিক আছে? যে কোর্সটা করব সেই কোর্সটা সম্পর্কে একটু জানি। প্রশ্ন হচ্ছে হলো প্রথমত, যে দেখেন, মার্কেটে অনেকগুলা ভেন্ডর সার্টিফিকেশনের কোর্স আছে। মাইক্রোটিকের আছে, জুনিপারের আছে, হুয়াইয়ের আছে, অ্যান্ড অবভিয়াসলি সিসকোর আছে। প্রশ্ন হচ্ছে, কেন সিসকোর কোর্স বা সিসিএন এটা আপনি করবেন? এখানে সিসকো যেটা বলতেছে যে দেখো, ফ্ল্যাট কাট কথা, মার্কেটের 80% শেয়ার আমার। মানে আপনি গ্লোবাল মার্কেটে যদি তাকান, 80% ডিভাইস সিসকোর। তাহলে এটা একটা পারফেক্ট সেন্স যে আপনি এটা সিসিএনই দিয়া শুরু করেন। যদিও আমরা অনেক সময় যারা মেন্টর আছি মার্কেটে, তারা প্রত্যেকেই বলি সিসিএনএ একটা এন্ট্রি লেভেলের কোর্স। কথাটা পুরোপুরি সত্য না। সিসিএনএ আসলে একটা অ্যাসোসিয়েট লেভেলের কোর্স। এন্ট্রি লেভেলের আরো এক ধাপ আছে, আমি এটা পরে আরো বিস্তারিত বলতেছি। তো একটা সময় ছিল যখন সিসকোর কোর্সগুলা আলাদা আলাদা ছিল, মানে আলাদা আলাদা ট্র্যাক ছিল। ট্র্যাকটা বলতে কি, যেমন ধরেন রাউটিং সুইচিং এটা একটা আলাদা ট্র্যাক ছিল, সিকিউরিটি আলাদা একটা ট্র্যাক ছিল, ওয়্যারলেস আলাদা ট্র্যাক ছিল, এইভাবে আলাদা আলাদা ট্র্যাক ছিল, এবং তার উপরে এন্ট্রি, অ্যাসোসিয়েট, প্রফেশনাল এবং এক্সপার্ট লেভেল ছিল। 2020-এ আইসা সিসকো এটাকে প্রথম যে সিসিএনএ লেভেলটা আছে বা তার ডাউন স্ট্রিমে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোরে করলো কি একীভূত করে ফেললো। এবং এটার পিছনে একটা রিজন ছিল। রিজনটা কি? রিজনটা হচ্ছে মার্কেট চাহিদা। প্রফেশনাল কোর্স যেহেতু, এটা মার্কেট চাহিদার উপরে ডিরাইভ করে। এখন মার্কেট চাহিদাটা কেমন দেখেন, আপনি যদি জব মার্কেটের দিকে তাকান, হ্যাঁ, জব মার্কেটে আপনি নেটওয়ার্কিং শিখে অনেকে হয়তোবা বলবেন আমি প্রোভাইডারে কাজ করব, মানে আইএসপি বা এই জাতীয় রিলেটেড ইয়েতে কাজ করব। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে আইএসপি কয়টা? বাংলাদেশে ন্যাশন ওয়াইড ক্যাটাগরির আইএসপি লাইসেন্স প্রাপ্ত আছে অ্যারাউন্ড 300-র মতো। এবং তার মধ্যে যদি আমি লার্জেস্ট ক্যাটাগরি বা এই যেমন আম্বারেটি, লিঙ্ক3 এই টাইপের যদি কোম্পানি গুনি, সেটা হাতে গুনলে 25টা হবে ম্যাক্সিমাম। তার মানে এইখানে ধরেন যে ইঞ্জিনিয়ার স্কোপ বা জবের যে ভলিউম অফ স্কোপ, সেটা কিন্তু বেশি না এট দ্য এন্ড অফ দ্য ডে। বাট এটা যদি আমরা আরো কিছু যুক্ত করে কাউন্ট করি, তাইলে হয়তো বা সংখ্যাটা বাড়বে। মানে প্রোভাইডার বলতে আরো প্রোভাইডার আছে, প্রোভাইডার শুধু আইএসপি না, প্রোভাইডারের মধ্যে আইআইজি আছে, আইসিএক্স আছে, এরকম না, এনটিটিএন আছে। এরকম প্রোভাইডার গুলোর যদি আমরা জোড়া দিই, তাহলে জব স্কোপের সংখ্যা বাড়বে। কিন্তু সেটা কখনোই আইটি সাপোর্ট মার্কেটে ওভারকাম করতে পারবে না। এখন আইটি সাপোর্ট মার্কেটটা কি দেখেন, আজকে ইন্টারনেট নাই এমন একটা অফিস খুঁজে পাওয়া যাবে না, নেটওয়ার্ক নাই এরকম একটা অফিস খুঁজে পাওয়া যাবে না। এখন সেই অফিসটার মধ্যে, সেটা একটা গার্মেন্টস হইতে পারে, সেটা একটা ওষুধ ফ্যাক্টরি হইতে পারে, সেটা একটা ব্যাংক হইতে পারে, এগুলি সবই ক্লায়েন্ট। ইন এ সেন্স আমরা এগুলোর একীভূতভাবে বলি ক্লায়েন্ট বা সাবস্ক্রাইবার। তো এই ইকোসিস্টেমের মধ্যে এই যে সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা হচ্ছে বেশি। এবং তাদের প্রতি কোম্পানিতে আমি যদি ন্যূনতম 2জন করেও ধরি, তাহলে সংখ্যাটা দাঁড়াবে অনেক বড়। এবং সেইখানে আপনি যে শুধু রাউটিং সুইচিং জানেন কিন্তু ওয়্যারলেস জানেন না, এটা চলবে না। আপনি ওয়্যারলেস রাউটিং সুইচিং হয়তো বা জানেন, আপনি সিকিউরিটি জানেন না, এটা চলবে না। তখন সিসকো সেই মার্কেট ডেলিভারেবল বুঝে সিসকো যেটা করলো, সিসিএন এর মধ্যে কিছু আগে সিসিএন তে অনেক অ্যাডভান্স জিনিস ছিল। মানে রাউটিং সুইচিং যারা করতো বিশেষ করে, তারা অনেকগুলা রাউটিং করতো। মানে ইআইজিআরপি ছিল, বিজিপি ছিল, অ্যান্ড অনেক ধরনের ভিপিএন ছিল, অনেক ধরনের ওয়ান টেকনোলজি ছিল। সেগুলো রেখে কি বাদ দিল, বাদ দিয়ে এটার মধ্যে ওয়্যারলেস, বেসিক্স অফ সিকিউরিটি, আইপিভি6, আইপিভি6 আগেও ছিল, ওই ধারণাগুলারে বেশি করে নিয়ে আসলো। রেজাল্টটা চাওয়াটা কি? রেজাল্টটা চাওয়া হচ্ছে যে আমাদের নতুন জগতের যে চাহিদা, যে একটা মানুষের মধ্যে অল ইন ওয়ান থাকবে, অন্তত সেটা বেশি না হোক। একটা হচ্ছে দেখেন, আপনি আমি সবসময় বলি,
মানে আমার সাথে যারা কাজ করে তাদের সবসময় বলি যে তুমি কনফিগারেশন কখনো মুখস্থ করতে যাও না, কারণ তুমি কত কনফিগারেশন মুখস্থ করবা। তার থেকে ভালো ইজি ওয়ে, তুমি গুগলে কিভাবে সার্চ করবা ওই কনফিগারেশনটা সেটা শিখো, তাহলে তোমার জীবনটা ইজিয়ার হবে। যেমন আমার একটা কাজ করতে হবে, লেটস সে একটা আমি রাউটিং কনফিগার করব। রাউটিং আপনি সিসকোতেও কনফিগার করবেন, মাইক্রোটিকেও কনফিগার করবেন, জুনিপারেও কনফিগার করবেন, হুয়াওয়েতে কনফিগার করবেন। এখন আপনি যদি জানেন কেন আপনি রাউটিং কনফিগার করবেন, এইটা যদি আপনি গুগলে সার্চ দেন, ওকে ফাইন, এবার সিসকোর জন্য আসবে, জুনিপারের জন্য আসবে, মাইক্রোটিকের জন্য আসবে। অ্যান্ড কারেন্ট ওয়ার্ল্ডে এআই চ্যাটবট তো আছে, কম বেশি আপনারা তো এটার সাথে পরিচিত। আপনি চ্যাট জিপিটিতে যদি জিজ্ঞেস করেন কিভাবে আপনি সিসকো রাউটারে কনফিগার করবেন একটা রাউট, সে দিয়ে দিবে কমান্ড। আপনি কিছুক্ষণ পরে তারে ওই সেম জিনিসটারে জিজ্ঞেস করেন যে জুনিপারে কিভাবে আমি কনফিগার করবো, সে দিয়ে দিবে আপনার কমান্ড। প্রশ্ন হচ্ছে হলো যে আপনি ওটার ইমপ্লিমেন্টেশনটা জানেন কিনা। ওকে, তার মানে এইখানে আসলে আমাদের যেই স্কিলের দিকে ফোকাস হইতে বলা হচ্ছে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্কিল। ওকে, যে আমরা ফাউন্ডেশনের উপর টু মানে স্ট্রং হব সব জিনিসের ফাউন্ডেশন বা বেসিক্স এর উপর, এবং নিত্য নতুন জগতে যা যা আছে। এবং সিসকো তার সিলেবাস মোটামুটি 2 বছর গ্যাপ বা 3 বছর গ্যাপের মধ্যে চেঞ্জ করে। যেমন লাস্ট ইয়ারও সিসকো তার সিসিএন এর সিলেবাসকে চেঞ্জ করছে, এবং চেঞ্জ করে কিছু পুরনো সিলেবাস থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিছে। যেমন পাপ আমি যদি বলি অটোমেশন টুলসে পাপেট, শেফ, এগুলো পুরোনো সিলেবাসে ছিল, বাট কারেন্ট সিলেবাসে এই পাপেট শেপে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি চলে আসছে অ্যানসিবলে, সরাসরি চলে আসছে টেরাফর্মে, বিকজ ওগুলো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এখন আপনি মাইক্রোস্কোপিক যদি জ্ঞান নিতে যান, হ্যাঁ আপনার প্রতিষ্ঠানে হয়তো বা লেটসে আপনি এখন সিসকো শিখলেন, কিন্তু আপনার প্রতিষ্ঠানে সিসকোর রাউটার না, প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় জুনিপারের সিস্টেম। ওকে ফাইন, এখন আপনি তো ফান্ডামেন্টাল গুলা জানেন। যেহেতু ফান্ডামেন্টাল গুলা জানেন, তাইলে আপনার জুনিপার অ্যাডপ্ট করা সহজ হবে। বাট আপনি যদি ফান্ডামেন্টাল না জানেন, না আপনি সিসকো পারবেন না আপনি জুনিপার পারবেন। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এখন হ্যাঁ, ফাউন্ডেশনাল স্কিল দিয়া তো অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে না, এটাও আবার সত্য। তো সেই অ্যাডভান্স লেভেলের জন্য অ্যাডভান্স কোর্স আছে। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি এই প্রতিষ্ঠানে ঢুকেছি, বা এই প্রতিষ্ঠানে আমার ফার্দার ডেভেলপমেন্ট এখানে করতে হবে, এবং তার জন্য আমার যে শিক্ষাটা গ্রহণ করা সেটা আমার করতে হবে। এবং এইটারই বলতেছি আমি, এই যে শুরুতে বলছিলাম যে আপনি জাস্ট একটা কোর্স করলেন, জাস্ট 2টা কোর্স করলেন, আপনি ভাবতেছেন ওকে ফাইন আমার জব হয়ে যাবে, আমার জব হচ্ছে না বা এরকম। আসলে ব্যাপারটা এরকম না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে সবসময় মানে আগায় যাইতে হবে, আপনার লার্নিং এর গ্রোথটা থাকতে হবে। আচ্ছা, এখন বর্তমান যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আমি আর একটু ডেপথ ভিউ আপনাদের দেখাই। এটা একটা স্ট্রাকচার অবভিয়াসলি, বাট বর্তমানে সবচেয়ে আপডেটেড যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা হচ্ছে হলো এটা। ওকে, আমাদের সিসকো তার টোটাল যে ক্যারিয়ার পাথ আছে, যার মধ্যে সার্টিফিকেশন গুলো আছে, তারে মোটামুটি 4টা ভাগে ভাগ করছে একদম 2025 আইসা। প্রথম ভাগটারে সে বলতেছে এন্ট্রি লেভেল। বাংলাদেশে আনফরচুনেটলি কেউ এন্ট্রি লেভেলের কোর্স করতে তেমন বেশি ইন্টারেস্টেড হয় না, কিন্তু এন্ট্রি লেভেলের কোর্স করা অনেক স্মার্ট আমার মতে। কেন? কারণ হচ্ছে হলো ধরেন আপনি এই মুহূর্তে চিন্তা করতেছেন আপনি নেটওয়ার্ক অ্যাসোসিয়েট হবেন বা নেটওয়ার্ক দিয়ে আপনার ক্যারিয়ার করবেন, কিন্তু জব লাইফে যাওয়ার পরে অনেক কিছু টুইস্ট হয়। টুইস্টটা কেমন হয়? মনে করেন আপনার মনে হইলো যে না আমি সরাসরি ইঞ্জিনিয়ারিং এ ঢুকবো না, আমি বরঞ্চ প্রি সেলসে ঢুকবো। অ্যান্ড প্রি সেলস অ্যাকচুয়ালি অনেকটা মার্কেটিং অ্যান্ড অনেকটা নেটওয়ার্কিং এর একটা কম্বিনেশন। আপনি বড় বড় প্রতিষ্ঠান যেমন আমরা আমরা টেকনোলজিস এর দিকে যদি যান, এদের প্রি সেলস ইঞ্জিনিয়ার আছে। অ্যান্ড প্রি সেলস অ্যাকচুয়ালি মানে মানে যখন ডেলিভারেবলস এর কাজ আসে সে কিন্তু তখন নেটওয়ার্কিং করে না, সে মোর ওভার অ্যাকচুয়ালি ক্লায়েন্টের একটা সলিউশন কিভাবে বানায় দিয়ে বিক্রি করা যায় তার দিকে বেশি ফোকাসড। এখন সেই ফোকাসিং যদি দরকার পড়ে, আপনি সিসিএনপি টাইপের কোর্স করে আসলে আপনার জীবনে লাভ নাই। কেন লাভ নাই? কারণ আপনি ওইখানের জ্ঞানের থেকে আপনার বেসিক জ্ঞান, ফাউন্ডেশনাল জ্ঞানটা খুব দরকার, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান দরকার। এখন প্রোডাক্টের জ্ঞানের জন্য কিন্তু সিসকোর আলাদা কোর্সেস আছে, যেটা আপনি এই সার্টিফিকেশনের মধ্যে দেখতেছেন না।
ঠিক আছে, এই সার্টিফিকেশনটা হচ্ছিল যারা একদম পুরো ডেলিভারেবল করে, মানে নেটওয়ার্কিংটারে ডেলিভার করে তাদের জন্য কোর্স। এখন এন্ট্রি লেভেলে তারা তিনটা কোর্স ইন্ট্রোডিউস করছে, একটা সাপোর্ট, একটা নেটওয়ার্কিং, আর একটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আনফরচুনেটলি বাংলাদেশে এটা ওই যে সিসিএসটি মানে হচ্ছে টেকনিশিয়ান, তো বাংলাদেশে ভাবে সবাই আরে আমরা টেকনিশিয়ান হব না, কিন্তু এই কোর্স আমরা করব না। এটা নেগলিজেন্সি আমি বাংলাদেশ মার্কেটে দেখছি, বাট বাইরের দেশে যান, বাইরের দেশে আসলে ইনিশিয়াল জব স্টার্ট হয় টেকনিশিয়ান থেকে। আর ওরা, আমরা যাদের টেকনিশিয়ান বলি, ওই ওই বাইরের দেশে ওদের বলে ফিল্ড অপারেটর। এটা হচ্ছে আমাদের মধ্যে সাইকোলজিক্যাল পার্থক্য। এবং সিসিএসটি করার একটা মজা আছে। মজা হচ্ছে এই সার্টিফিকেশন গুলার, সিসিএসটির সার্টিফিকেশনের মেয়াদ হচ্ছে 5 বছর। বাকি যা আছে, সিসিএনএ, সিসিএনপি, সিসিআই, প্রত্যেকটাই হচ্ছে 3 বছরের মেয়াদ। এখন আপনি, আমরা চলে আসি ফোকাস যেটা আমরা কাজ করতেছি সিসিএনএ তে। তো সিসিএ অ্যাসোসিয়েট লেভেলে ওরকম তিনটা কোর্স আছে, আপনি সিসিএনএ করতেছেন। সিসিএনএ অ্যাকচুয়ালি ওই ডেলিভারেবলের ফার্স্ট কোর্স, যে কিনা সরাসরি ডেলিভার করবে। এখন সিসকো রিকমেন্ড করে যে তুমি তার আগে যদি সিসিএসটি করে আসো তাহলে মাচ বেটার। কেন? তাহলে তোমার বেসিক জ্ঞান থাকবে। যেমন আমাদের ক্লাসে একজন অলরেডি বলল যে উনি আইডিবি বিসিএস এর প্রজেক্টের মাধ্যমে ক্লাস করছে, এবং ইনফ্যাক্ট আমি যেটা শুনলাম সেটা হচ্ছে সবাই আপনারা সেখানকার। তার মানে আমি ধরে নিতে পারি অ্যাকচুয়ালি আপনাদের সিসিএসটি টার্মে যে জিনিসগুলা ছিল সেটা মোরওভার আপনারা করে আসছেন, এবং সিসিএন অ্যাকচুয়ালি তাদেরই করা উচিত একদম। কারণ র, আমি একদম বাইনারি কনভার্সন জানি না, তাইলে কিন্তু সিসিএনএ করাটা একটু টাফ, একটু না বেশ ভালোই টাফ। ঠিক আছে, বাট এই জ্ঞানগুলা যদি থাকে তাইলে সিসিএনএ করাটা অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি কনজিউমেবল, মানে নিজের জন্য। এবার আসি, আরো যদি ফার্দার আগাইতে চান তাহলে হচ্ছে আপনার প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্সে অনেক ট্র্যাক আলাদা হয়েছে, যেখানে যে আপনার আপনার এন্টারপ্রাইজ আছে, কোলাবোরেশন আছে, সিকিউরিটি আছে, সাইবার সিকিউরিটি আছে, ডেভনেট আছে, এরকম আলাদা আলাদা ট্র্যাকে আলাদা হয়েছে। এবং ট্র্যাকের প্রত্যেকটা ট্র্যাকের একটা কোর এক্সাম আছে এবং একটা কনসেন্ট্রেটর এক্সাম আছে। কোর এক্সামটা যখন আপনি দিবেন তখন আপনি হবেন স্পেশালিস্ট, আর কনসেন্ট্রেটর এক্সামটা দেওয়ার পর আপনি হবেন হচ্ছিল একজন প্রপারলি সিসিএনপি। ফাইনালি সবার ড্রিম থাকে এটা, বিশেষ করে যারা একদম লম্বা সময় নেটওয়ার্কিং এ কাজ করে বা সিকিউরিটিতে কাজ করে, যে আমি সিসিআই হব। ঠিক আছে, এটা একদম মনে করবেন ইজ লাইক পিএইচডি প্রোগ্রামের মতো। বাংলাদেশে ইনফ্যাক্ট বোঝেন যে বাংলাদেশে সিসিএনবির পরীক্ষাই হয় না। ঠিক আছে, পরীক্ষা হয় না, শুধু প্রিরিকুইজিট এক্সামটা আপনি বাংলাদেশে দিতে পারবেন। সেটা হচ্ছে হলো আপনি প্রিরিকুইজিট এক্সাম মানে সিসিআই এক্সাম দেওয়ার জন্য আগে একটা ইসের কোর এক্সাম দিতে হয়। যেমন মনে করেন আপনি সিসিআই সিকিউরিটি দিবেন, তাহলে আপনাকে কোর এক্সাম দিতে হবে, এবং আপনি এর পরবর্তীতে ল্যাব এক্সাম দিতে পারবেন। ল্যাব এক্সাম একটা সময় আমাদের কাছাকাছি দেশগুলোর মধ্যে পাকিস্তানে দেওয়া যেত, বাট ইনফ্যাক্ট এই মুহূর্তে পাকিস্তানেও দিতে পারবেন না, ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর কাছাকাছির মধ্যে এই দুটাতে মানে দেওয়া পসিবল। তো ওই দুইটাতে সিট বুকিং দিয়ে প্রায় $1500 মতো খরচ, এক্সাম কস্ট। সো ওইটা দিয়ে আপনি তখন সিসিআই হইতে পারবেন। সিসকোর একটা সময় কোর্সগুলাতে এরকম ছিল যে আপনাকে যদি সিসিএনএ করতে হয় তাহলে এন্ট্রি লেভেলের কোর্স আগে করে নিতে হবে, বা প্রফেশনাল যদি করতে চান তাহলে সিসিএনএ করে নিতে হবে, এরকম একটা বাইন্ডিংস ছিল। বাট 2020-এর থেকে এই বাইন্ডিংসটা নাই, যে কোনো পরীক্ষা যে কেউ যে কোনো সময় দিতে পারে। এখন এই কথাটা বললে একটা ডাউট সৃষ্টি হয়। কি ডাউট সৃষ্টি হয়? যে আমি যদি সরাসরি সিসিআই দিতে পারি এবং ওইটাই যদি আমার ড্রিম হয়, মানে আমরা সবাই চাবো তো আমার, আমার যে বলটা আসছে আমি ওটা দিয়ে 6 মারতে চাবো, কেউ কি চাবে যে আমি 1 রান নেই? তো সবাই চায় 6 মারতে। কিন্তু এখন সিসিআই এর যে প্রাইস ফ্যাক্টর, $1500, আবার এটার মেয়াদ হচ্ছে মাত্র 3 বছর। তাই আপনি এখন এরকম চিন্তা করলেন যে আমি কোনো কিছুর পরীক্ষা দেব না, লেটসে সিসিএনএ কোর্স করব কিন্তু পরীক্ষা দিব না, সিসিএনপি কোর্স করব বা জানবো, পরীক্ষা দিব না, সরাসরি আমি সিসিআই পরীক্ষা দিব। এতে আপনার পয়সা কিছু বাঁচবে, ডেফিনেটলি পয়সা কিছু বাঁচবে, কিন্তু সমস্যাটা হচ্ছে হলো বাংলাদেশ ফ্যাক্টরে তো আমাদের তো ভাই স্পন্সর নাই। মানে বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে হলো প্রতিষ্ঠান স্পন্সরশিপ করে, যে আপনাকে টাকা দিবে, আপনি নিজেকে ডেভেলপমেন্ট করবেন, তাতে কোম্পানিও ডেভেলপড হবে। এখন আমাদের নিজের টাকা দিয়েই নিজেদের পড়াশোনা করতে হয়, নিজেদের আগায় নিতে হয়। এখন এই বাস্তবতায় আইসা যেটা আমাদের জন্য মানে টাফ হয়ে যায়, যে যেহেতু 3 বছর পর পর আমাকে আবার একটা রিনিউর ব্যাপার আছে।
হ্যাঁ, তো রিনিউটা কিভাবে হবে? রিনিউটা এভাবে হবে যে আপনি মনে করেন সিসিএনএ দিলেন আজকে 2025-এ, 3 বছর পরে এটার এক্সপায়ার হয়ে যাবে। তো তার আগে আপনি সিসিএনপি দিয়ে নেন, তাহলে আপনার সিসিএনপির সার্টিফিকেশন চলে আসবে, আবার সিসিএনএ আরো 3 বছরের জন্য রিনিউ হয়ে যাবে। সো এই যে কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড রিনিউর প্রসেসিংটা এই জন্য আমাদের চালাইতে হয়, যে কারণে আমরা সরাসরি সিসিআই এক্সাম বাংলাদেশ থেকে আমি কাউরে দিতে শুনি নাই। যেটা হয় আমরা ওই যে স্টেপ বাই স্টেপ আগায় আগায় সিসিআই পর্যন্ত যাই, আর সিসিআই দেওয়ার পর হয়তো অন্য ট্র্যাক গুলা ট্রাই করি, লম্বা সময় যেন আমাদের সার্টিফিকেট গুলো অ্যালাইভ থাকে, এটাই হচ্ছে আমাদের চাহিদা। কিন্তু বাইরের দেশে আপনি সিঙ্গাপুর টিঙ্গাপুরে খোঁজ নিলে পাবেন যে ওরা সরাসরি সিসিআই এক্সাম দিচ্ছে, ইন্ডিয়াতেও তাই হয়, সিসিআই এক্সাম সরাসরি দিচ্ছে, বিকজ ওই যে ম্যাটারটা হচ্ছে স্পন্সরশিপ অ্যান্ড যেহেতু ওদের কোম্পানি ওদের সাপোর্টটা দেয়, সেটা অ্যান্ড বাংলাদেশ বাস্তবতা এখন এই জিনিসগুলো গড়ে ওঠে নাই, হয়তোবা ভবিষ্যতে গড়বে, এটা আশা করি। এনিওয়ে, সো স্যার, হ্যাঁ, জি আপনি যে বললেন যে মানে সিসিএন এর পরে সিসিএনপি দিলে মানে সিসিএন এটাও মানে রিনিউ হয়ে যায়, এটা কি হ্যাঁ, আসলেই এই বিপদ চলে যে মানে আমি সিসিএনপি দিলে আবার আমি সিসিএন আমি আমি রিনিউ করতে প্রথম হবে না? সিসিএনএ দিছিলাম 2013 সনে, স্টিল নাও অ্যালাইভ। মানে স্যার মানে কন্টিনিউয়াসলি আমি যদি গ্রো করতে থাকি, নিউ সার্টিফিকেশন করতে থাকি, তাহলে আমার আপনার প্রিভিয়াস এটা রিনিউ সার্টিফিকেট হবে। গুলো অ্যালাইভ থাকবে? এইটা একমাত্র আনফরচুনেটলি মাইক্রোডিকে হয় না, বাকি সব ভেন্ডরেরই নিয়ম হচ্ছে, কমনলি নিয়ম, যে আপনি যদি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকেন তাহলে রিনিউ হবে। মাইক্রোটিকের একমাত্র সার্টিফিকেশন আমার জানা মতে যেটা কন্টিনিউয়াস লার্নিং এ রিনিউ হয় না। বুঝতে পারছেন? মানে জি মার্কেটে স্যার। যতগুলা ভেন্ডর আছে, আমি কমন একদম মাইক্রোসফট, জুনিপার, রেড হ্যাট, ঠিক আছে, সবগুলার কন্টিনিউয়াস লার্নিং প্রসেস আছে এবং কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে রিনিউ হবে। ইনফ্যাক্ট আমি যদি একদম সরাসরি উদাহরণ দেই, আমি 2013 সনে প্রথম সিসিএনএ দিছিলাম, প্রথম এবং এটাই লাস্ট, অ্যান্ড এখন পর্যন্ত 2025-এ অ্যালাইভ আছে, বিকজ আমি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে এটাকে সবসময় অ্যালাইভ রাখছি। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা স- স্যার, হুম, আমরা আপনি যে মানে এন্ট্রি লেভেলের যেই মানে কোর্সের কথা বলছিলেন স্যার, হুম, নেটওয়ার্কিং, সিকিউরিটি, তারপর হুম, রাউটিং হুম, হুম, সুইচিং, হুম। তো মানে আমরা তো সরাসরি সিসিএনএটাতেই চলে আসছি স্যার। তো বাংলাদেশে তাই এখানে হয়, ওই যে নেগলিজেন্সিটা হচ্ছে দুটো। একটা হচ্ছে হলো আমরা টেকনিশিয়ান হইতে চাই না, আমরা টেকনিশিয়ান নাম শুনলেই ভাবি ও ও তো মাঠে ঘাটে কাজ করে, ঠিক আছে, কিন্তু বাইরের দেশের বাস্তবতা তো ডিফারেন্ট। বাইরের দেশে অ্যাকচুয়ালি জবে যে ঢোকে প্রথম, যে ওই যে আমরা যারা ইঞ্জিনিয়ার বলি ওটা টেকনিশিয়ান থ্রো দিয়েই ঢোকে, বাইরে জি স্যার। ইঞ্জিনিয়ার মানে বিশাল বড় পথ। জি স্যার। তবে স্যার আমরা কি মানে সরাসরি সিসিএনএ চলে আসছি, যে এখন আমরা কি আমাদের সেই মানে বেসিকের জায়গা থেকে কি স্যার দুর্বল থেকে যাব কিনা, বা এটা এখন রিকভারি বা? আপনি তো আইডিবি বিশেষের কোর্স করছেন, রাইট? ওখানে তো নেটওয়ার্কিং ছিল। জি স্যার। সিসিএসটিটা অ্যাকচুয়ালি ওই বেসিক্স গুলা নিয়েই কাজ করে, বুঝতে পারছেন? সো জি জি। আমার মনে হয় না এখানে খুব বেশি প্রবলেম হওয়ার কথা। তারপরেও আর যদি আপনি ডাউট থাকে বা আপনার নিজস্ব চিন্তার থাকে, আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছিল, আমার দুই একটা জিনিস ক্লিয়ার করেন। এক নাম্বার হচ্ছে হলো আপনি নেটওয়ার্কিং কি এবং কেন এটা বোঝেন, আর 2 নাম্বার হচ্ছে হলো আপনি সাবনেটিং এর বেসিক আইডিয়াটা রাখেন। এই দুইটা যদি রাখেন, দ্যাট উইল বি ওয়েল এনাফ। স্যার আইডিবি থেকে মানে আমাদের যেই পড়ানো হয়েছে নেটওয়ার্কিং এ, সেখান থেকে এই দুইটা টপিকই মোটামুটি আলহামদুলিল্লাহ মানে জানা তাহলে গেছে স্যার। তাহলে সিসিএসটি অ্যাকচুয়ালি এইটারই কোর্স, ওটার সাথে আরো যেগুলো জিনিস অ্যাডিশনালি আছে, যেমন আপনি একটা কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, নেটওয়ার্কিং জগতের ডকুমেন্টেশন ইজ এ বিগ ফ্যাক্ট, সেগুলো কিভাবে কাজ করবেন। এখন আমি যেটা করি, বাংলাদেশে আমি নিজেও জানি এই বাস্তবতা আছে। হ্যাঁ, এই বাস্তবতায় আমার কিছু রেমেডি আছে, আমি কন্টিনিউ করি, তাহলে আমার মনে হয় এই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। মানে আমার ঠিক আছে নিজস্ব স্যার। অভিজ্ঞতা থেকে অনেকগুলো রেমেডি আমি অলরেডি তৈরি করে রাখছি। জি স্যার। আচ্ছা, যেটাতে ছিলাম, আহ, মানে আমি বেটার করি কি, ক্লাসের শেষের দিকে প্রশ্নটা আনেন, তাহলে আপনার যে প্রশ্নটা মাইন্ডে আসবে এটা লিখেন বা মাথায় নোট করেন,
বা যেভাবে আপনার ফ্লেক্সিবল আপনি নোট করেন। দেখবেন কি জানেন, আমার একটা দীর্ঘ সময় আমি প্রায় ট্রেনিং আছি প্রায় 6 বছর। তো 6 বছর ধরে ট্রেনিং করাইতে করাইতে আমার একটা এক্সপিরিয়েন্সের থেকে আমি বুঝতে পারি যে বাংলাদেশ মার্কেটে আমার কি রেমিডি নিয়ে আসতে হবে। সো ওই রেমিডিটা হয়তোবা অলরেডি আমাদের যখন আমরা শেষ করব তখন আপনি পেয়ে যাবেন। যদি না পান তাহলে কি করা যেতে পারে, ওকে, কাম টু এ মিউচুয়াল ডিসকাশন, আমরা সেটা সলভ করার চেষ্টা করি। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, অলরেডি আমি মানে আমার কিছু কোশ্চেন মনে আসছিল, এগুলো আপনার কথার থ্রুতে আমি অ্যান্সার পেয়ে গেছি স্যার। মানে আচ্ছা। আগের যে বলছেন ওখানে আমি পেয়ে গেছি, তা আমি আশা করি যে হয়তো আমার কোশ্চেন গুলো অলরেডি আপনার লেকচারের মাধ্যমে আমি পেয়ে যাবো স্যার। হ্যাঁ, আর যদি আমারও তাই থাকে বিলিভ। তাহলে স্যার আপনি যে সুযোগটা দিচ্ছেন, জি জি আচ্ছা, স্যার। তো যেটা বলতেছিলাম, অ্যাসোসিয়েট লেভেল, স্পেশালিস্ট, দেন প্রফেশনাল, দেন সিসিআই, এই হচ্ছে আলটিমেট গোল। সিসিএনএ এক্সামটারে অ্যাকচুয়ালি তারা তিনটা ভাগে ভাগ করছে মেজরলি, আমি আসতেছি। তো সিসিএন এর যে এক্সাম কোড তার নাম্বার হচ্ছে 200301। পরীক্ষাতে আপনার এমসিকিউ আসবে, মাল্টিপল চয়েস আসবে। এমসিকিউ আর মাল্টিপল চয়েসের মধ্যে ডিফারেন্স বোঝেন তো? স্যার এমটি, জি স্যার, জি স্যার, অবশ্যই এমসিকিউ তে একটা নির্দিষ্ট মানে অ্যান্সার থাকে, আর মাল্টিপল রাইট, চয়েসে মাল্টিপল অ্যান্সার থাকে। রাইট। তো মাল্টিপল চয়েস, ড্র্যাগ এন্ড ড্রপ এবং ল্যাব এক্সাম থাকে। তো ল্যাব মাঝখানে 2 বছর বন্ধ ছিল। এখন এই এক্সামের যে ল্যাব থাকে, আহ, আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনি যদি ল্যাব পাস করতে পারেন, তার সাথে যদি কিছু প্রশ্ন পাস করতে পারেন, আপনি পাস করে যাবেন। বাট আপনি যদি ল্যাব ফেল করেন তাহলে আপনি ফেল করবেন, ডেফিনেটলি ফেল করবেন। ল্যাব ইজ এ বিগ ফ্যাক্ট পরীক্ষাতে। ল্যাবের প্লাস মাইনাস দিক এটাই। ল্যাব যখন ছিল না তখন দেখা যেত যে ওকে আপনারা অনেক বেশি পড়তে হইতো, অনেক বেশি জানতে হইতো, অনেক বেশি গুড়া গুড়া কোশ্চেন, মানে ছোট ছোট কোশ্চেন, এগুলো আপনার মাথায় নিয়ে তারপর পরীক্ষার হলে বসতে হইতো। মানে পরীক্ষার হলে বলতে এক্সাম সিস্টেমের মধ্যে বসতে হতো। এখন ল্যাব থাকার সুবিধা হচ্ছিল, ল্যাব পারলে তো মানে 6, না জি পারলে স্যার, 0। ল্যাব ইন্টারেস্টিং স্যার। ঠিক আছে। মানে তো ফ্যাক্ট হচ্ছে এরকম, রিস্কও আছে, পজিটিভ নেগেটিভ দিক আছে। পরীক্ষাতে কোশ্চেন আসে, আপনি যদি গুগলে সার্চ দেন পরীক্ষাতে কোশ্চেন আসবে 100+। গুগল আপনাকে হয়তো বা 120ও বলতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি 60-70টাও কোশ্চেন আসে। ঠিক আছে। সো এই জন্য বড় করে মার্ক করে দেওয়া আছে ভ্যারিস। সো এটা আসলে 100 হবে কিনা বা কম হবে কিনা, সোজা কথায় সিস্টেম আপনাকে মানে সিসকোর পরীক্ষাটা কিন্তু সিসকো নেয় না। মাইক্রোটিকের পরীক্ষা যেমন মাইক্রোটিক ইনস্টিটিউট বা ট্রেইনার নেয়, বাট সিসকোর পরীক্ষাটা সিসকো নেয় না। সিসকোর পরীক্ষাটা নেয় হচ্ছে হলো সিসকোর পিয়ারসনের সাথে চুক্তি আছে। পিয়ারসন একটা থার্ড পার্টি এক্সাম সিস্টেম, সে করে কি ওই সিসকোর পরীক্ষাগুলো নেয়। তো পিয়ারসন ভিউ থেকে যে সিস্টেম থেকে কোশ্চেনটা আসে, সেই কোশ্চেনে আপনার 120 মিনিটে আনসার করা যাবে এমন ভাবেই কোশ্চেনটা আসে। আমাদের যারা আমরা আমাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের জন্য অ্যাডিশনালি 40 মিনিট থাকে। সো আপনি যদি পরীক্ষায় বসেন আপনার জন্য সময়টা হবে 160 মিনিট টোটাল। আচ্ছা, সিসকোর পরীক্ষাতে কি আসবে এটা সিসকো নিজেই বলে দিছে। এটা আপনার নিয়ে গবেষণা করার কিছু নাই। এটা একদম লেটেস্ট যে সিলেবাস সেটা হচ্ছে সিএনএ V11। এর আগে 1 ছিল। সো V11-এ অ্যাকচুয়ালি প্রথম যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। সেখানে আরো কিছু সাব টপিক আছে বিভিন্ন রকম। ঠিক আছে। তার পরবর্তীতে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল শেষ হওয়ার পরবর্তীতে আসছে নেটওয়ার্ক এক্সেস, বেসিক্যালি এটা সুইচিং। তো সুইচিং এর মধ্যে আপনি সুইচিং এর যে সাব টপিক গুলো আছে সেই টপিক গুলা পাবেন। তার পরবর্তীতে আসছে, এটা আগে আরো বড় ছিল। ভার্সন 1-এ অনেক বড় ছিল। ভার্সন 11-এ এটারে ছোট করা হয়েছে, ড্রাস্টিক্যালি ছোট করা হয়েছে আমি বলবো। আগে আরো বড় ছিল। তার পরবর্তীতে হচ্ছে আইপি কানেক্টিভিটি, বেসিক্যালি এটা হচ্ছে রাউটিং। ঠিক আছে। রাউটিং এর মধ্যে আগে যা ছিল হুবহু এখন তাই আছে। আইপি সার্ভিস, এইটাতেও সেম আছে। এটাতে 10% প্রশ্ন আসবে। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে সিকিউরিটি ফান্ডামেন্টাল। সিকিউরিটি ফান্ডামেন্টালও মোর ওভার সেম।
অ্যান্ড অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটিতে চেঞ্জ আসছে। চেঞ্জ এসে এটার মধ্যে এআই যুক্ত হয়েছে এবং কিছু জিনিস বাদ গেছে। এই 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 লাইনটা আগে ছিল না। হ্যাঁ, এআইটা নতুন আসছে আর কিছু জিনিস বাদ গেছে। এই হচ্ছে টোটাল 6টা মূল টপিক, যার আবার কিছু সাব টপিক আছে। তাহলে একটা কথা তো বললে খুব দুইভাবে জিনিসটাকে বিশ্লেষণ করা যায়। একটা বিশ্লেষণ হচ্ছে এরকম যে তাহলে তো সিসিএন এক্সাম খুব সহজ। সহজ না? দেখেন তো, 6টা মূল টপিক। আপনি যদি প্রতিটা টপিকের মধ্যে 15 দিন করে সময় দেন, 3 মাসে আপনি এটার তো হাফেজ হয়ে যাওয়ার কথা। এবং আপনি তখন পরীক্ষায় বসলেই সব প্রশ্নের আনসার আপনার ধুপধাপ কমপ্লিট করে ফেলার কথা। বেসিক্যালি তো তাই। কারণ 6টা অনলি টপিক, আমরা 15 দিন করে সময় দিব প্রতি টপিক, মানে প্রতি মেজর টপিক গুলাতে। ওর সাব টপিক গুলো ওইভাবে কাভার হবে। কোনোটাতে হয়তো বা 20 দিন লাগবে, কোনোটাতে লেটসে 10 দিন লাগবে। ঠিক আছে? সো এই কাভারে করে যদি আমি 3 মাস, বা কারো ক্ষেত্রে যদি আরো একটু বাড়ায় সময় ধরি যে 5 মাস সময় লাগবে, তাহলে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, রাইট? কিন্তু এইখানেই সিসিএনএ এক্সামের টুইস্ট। সিসিএনএ তে সিসকো টপিক বলছে, বাট টপিকের কত ডেপ থেকে কোশ্চেন আসবে সেটা বলে নাই। মানে এই যে দেখেন, একটা টপিক আমার সামনে এখন যেটা চোখে আছে, সেটা হচ্ছে নর্থ বাউন্ড অ্যান্ড সাউথ বাউন্ড এপিআই। তো নর্থ বাউন্ড এপিআই কাকে বলে? নর্থ বাউন্ড এপিআই বলে হচ্ছিল যেই এপিআই আমার ওয়েব টুল এবং কন্ট্রোল প্লেনের সাথে কমিউনিকেট করে, তারে বলে নর্থ বাউন্ড এপিআই। আর অবশ্য এই মুহূর্তে হয়তো আপনারা কন্ট্রোল প্লেন কি জিনিস সেটাও জানেন না। তো কন্ট্রোল প্লেন আর ম্যানেজমেন্ট, কন্ট্রোল প্লেন অ্যান্ড ডেটা প্লেনের সাথে যারা কমিউনিকেট করবে সে হচ্ছে আমার সাউথ বাউন্ড এপিআই। এই হচ্ছে এপিআই এর গত সংজ্ঞা। কিন্তু এখন আপনারা যদি বলে যে এপিআই কিভাবে লিখবো, এই জিনিসটা চলে গেল একদম প্রোগ্রামিং এ, ফ্ল্যাট প্রোগ্রামিং এ চলে গেল। যে এই এপিআইটা তুমি সলভ করার জন্য একটা প্রোগ্রামিং কোড লিখে দেখাও, তাহলে এটা তো সলিড প্রোগ্রামিং এ চলে গেল। এখন তখন এটা তো আমাদের জন্য একদম আমাদের টাওয়ারের উপর দেওয়া যাবে। সিম্পল কথা। তো লাকিলি এক্সপিরিয়েন্স থেকে জানি সিসকো এই কাজটা করে না। বরঞ্চ আমি যেই সংজ্ঞাগত সিস্টেমে ছিলাম সেই সিস্টেমটার মধ্যেই সিসকো থাকে। এখন তার মানে আপনি যদি একটা প্রিপারেশন নেন, আপনার পক্ষে 3 থেকে 5 মাসের মধ্যে সিসিএনএ এক্সাম দেওয়া ভেরি মাচ পসিবল, এবং তাতে আপনি কৃতকার্যও হবেন। এটা হচ্ছে আমার বিলিভ। গাইডেন্স অনুযায়ী যদি চলেন, নিজের যদি ইফোর্ট দেন, এবং এইটা মানুষ করতেছে, আপনিও মানুষ, তো না করার, না পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে আমার বক্তব্য। ওকে। তো সিসকো আগের যখন সিলেবাসটা ছিল সেখানে ওই যে ওয়্যারলেস সিকিউরিটি, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি এগুলো ছিল না। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, স্পাইন লিফ আর্কিটেকচার, ডিএনএ, ওয়্যারলেস কন্ট্রোলার এগুলো ছিল না। এগুলো বর্তমান কোর্সে যুক্ত করেছে। এখন এগুলো যখন যুক্ত করছে, অ্যাট দ্য সেম টাইম মাল্টি এরিয়া ওএসপিএফ, ওএসপিএফ ভি3, এইচএসআরপি, এইরকম কিছু টপিক বাদ গেছে, আবার পুনরায় কিছু কিছু টপিক যুক্ত হয়েছে। ঠিক আছে? যেমন আমাদের দাবি ছিল, যারা বিশেষ করে একাডেমির সাথে যুক্ত, তাদের দাবি ছিল যে এইচএসআরপিটা রাখা হোক। ঠিক আছে? তো পরবর্তীতে দেখা গেছে যে এইচএসআরপিটা চলে আসছে। এটা হচ্ছে হট স্ট্যান্ড বাই রিডান্ডেন্সি প্রোটোকল। বেসিক্যালি এটা একটা এফএসআরপি প্রোটোকলের সাব ভাগ, মানে ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকলের একটা সাব ভাগ এইচএসআরপি। তো ওই জিনিসগুলা পরবর্তীতে দেখা গেছে যুক্ত হয়েছে, তবে স্টিল নাও, যেমন ধরেন বিজিপি, এটা বিশ্বের অনেকেই মনে করে যে সিসিএনএ লেভেলে আসলে বিজিপি থাকাটা উচিত না। সো বর্তমান সিসিএনএ তে বিজিপি, ইআইজিআরপি, মাল্টি এরিয়া ওএসপিএফ, ওএসপিএফ ভি3, এবং বিভিন্ন রকম ওয়ান টেকনোলজি লাইক পিপিপি, পিপিপিও, এইচডিএলসি, এই জিনিসগুলা নাই। এই জিনিসগুলা, কারণ এইচডিএলসি খুব রেয়ারলি ইউজ হয়।
আর পিপিপি ও ইপিপিপি হয়তো বাংলাদেশে মানে হোম ইন্টারনেটে আপ করার জন্য ম্যাসিভ ভাবে ইউজ হচ্ছে, বাট গ্লোবালি এটা এগুলি হচ্ছে অবসোলিউট প্রযুক্তি। বুঝতে পারছেন? গ্লোবাল মার্কেটে এগুলো একদমই অবসোলিউট প্রযুক্তি। আচ্ছা, তো মূল ভাগ আসলে তিনটা, তিনটার থেকে ওই যে ছয়টা সাবসেট ভাগ আমরা দেখতেছি। একটা হচ্ছে আইপি ফাউন্ডেশন, যা হচ্ছে 75% মার্ক আসবে, নেটওয়ার্ক অটোমেশনে আসবে 10% এবং সিকিউরিটিতে আসবে 15%। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলি। আমরা যেটা করব সেটা হচ্ছে হলো আমাদের যে রেগুলার বেসিস ক্লাস আসবে, আপনাদের তো এই কন্টেন্টগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, এই কন্টেন্টগুলো দিয়ে দিলে আপনারা একটা জিনিস রেগুলার আপনারা ক্লাস শেষে আপডেট করবেন। কি আপডেট করবেন? সেটা হচ্ছে হলো আমাদের আহ, আমাদের এইখানে একটা চেক লিস্ট আছে, স্টাডি প্ল্যান চেক লিস্ট। ঠিক আছে? আমরা মনে করেন লেটসে 17টা 18টা ক্লাস করব। তো এই যে ক্লাস করতেছি, প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে আলোচিত হবে। কোনো ক্লাসে রাউটার নিয়ে আলোচিত হবে, কোনো ক্লাসে লেয়ার টু সুইচ নিয়ে আলোচিত হবে, কোনো কোনো জিনিস আবার 2-3 বার আলোচিত হবে। ঠিক আছে? তো আপনারা প্রতি ক্লাসের শেষে আমার স্লাইডের শেষে দেওয়া থাকবে যে আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি, এবং আপনারা নিজেরাও এইটারে মার্ক করবেন। আপনাদের তো ইন্ডিভিজুয়াল কপি থাকবে যে ওকে আজকের ক্লাসে আমি রাউটার সম্পর্কে জেনেছি, আজকের ক্লাসে আমি লেয়ার টু সুইচ সম্পর্কে জেনেছি, আজকে ক্লাসে আমি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সম্পর্কে জেনেছি, একটু স্কিপ করে গেলাম, আজকে আমি একটু সিঙ্গেল মুড ফাইবার সম্পর্কে জানছি, আজকে আমি টিসিপির ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানছি। সো এইভাবে এই চেক লিস্টটা আপনারা ডেইলি মেনটেন করবেন, মানে প্রতি ক্লাসে ক্লাসে মেনটেন করবেন। ক্লাসে ক্লাসে যখন আপনি এগুলোর মেনটেন করতে থাকবেন, দেখবেন আমাদের যখন কোর্স শেষ হবে তখন আপনার এই চেক লিস্টটা 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবং এইখানে যেই টপিকগুলো আছে, আমি ওই যে মূল যে 1.1 টপিকের সিলেবাস দেখাইছি আপনারে, মানে সিসকো প্রোভাইডেড, এখানে ওই সবগুলাই আছে। ইনফ্যাক্ট যেটা ওই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে অনেকের সিসিএসটি করা নাই, তাহলে সে কি কাভার আপ করবে? যেমন সিসিএসটি তে একটা জিনিস আছে, যেই জিনিসটা হচ্ছিল ডকুমেন্টেশন। ঠিক আছে? মানে ডকুমেন্টেশনের একটা ম্যাটার আছে, যে আপনি ক্লায়েন্টের সাথে বা আপনি ট্রাবল শুট টেকনিকটা কিভাবে করবেন। ঠিক আছে? অনেকে এইটাই জানে না যে একটা ক্লায়েন্ট কমপ্লেন দিল, এবার কমপ্লেন নিয়ে বসে আছে। কমপ্লেনে কিন্তু ট্রাবল শুট করার কিছু মেথোডোলজি আছে। যেমন টপ ডাউন ট্রাবল শুটিং, বটম আপ ট্রাবল শুটিং, ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ। ঠিক আছে? আমরা যেহেতু নেটওয়ার্ক, তার মানে লেয়ার 1 2 3 এগুলো নিয়ে আমরা কাজ করি। সো দেখেন, এখানে কিন্তু আমার এটা সিসকোর বাইরে যায়, এটা মিসসেলেনিয়াস এক্সট্রা জিনিস, যে ওই জিনিসগুলো এখানে আছে। আপনার আহ, যে কমান্ডগুলা একদম বেস ট্রাবল শুটে আমাদের লাগে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। কারণ ওই আলোচনাটা কিন্তু সিসকোর সিসিএন এর যে কোর্স সিলেবাস আছে সেখানে ডিরেক্টলি নাই। অবভিয়াসলি ওগুলি না জেনে আপনার পক্ষে ওগুলো ওই জিনিস করা সম্ভব না, কিন্তু ডিরেক্টলি ওইখানে কোর্সের মধ্যে না, এটা আছে হচ্ছে সিসিএসটির পার্টে। তো আমার এখানে কোর্সের মধ্যে ওই জিনিসগুলো চলে আসবে, এবং এইখানে আপনি ওই যে ডকুমেন্টেশনের যে ম্যাটারগুলো আছে সেই জিনিসগুলোও চলে আসবে। সো আমি ওই অভিজ্ঞতা থেকেই যেই জিনিসগুলা সিসিএসটি তে আছে কিন্তু আমরা সরাসরি সিসিএনএ তে চলে আসি বাংলাদেশ বাস্তবতায়, তো ওটাকে কিভাবে রেমেডি করা যায় ওই জিনিসগুলো অলরেডি আমার কোর্স যে ডিজাইন, সেই ডিজাইনের মধ্যে প্রেজেন্টেড। সো ওই যে আপনি যে জিনিস জিজ্ঞেস করলেন যে আপনার কাভার আপ কিভাবে হবে, সো দ্যাটস এ কাভার আপ অ্যাপ্রোচ ফ্রম মাই সাইড। ওকে? আচ্ছা, এই পর্যায়ে একটু বিরতি নেই, বিরতি নিয়ে আপনাদের থেকে কোশ্চেন শুনি যতটুকু আমি আলোচনা করলাম। আমার মানে আলোচনার এখন আমি অ্যাকচুয়ালি হাফ পর্যায়ে শেষ করে ফেলছি, আর হাফ পর্যায়ে অন্য জিনিস নিয়ে আলোচনা করব। কোর্স বেসিক্যালি হচ্ছে এইটা। আমরা আমি যতটুকু জানি বা শুনেছি সেটা হচ্ছে হলো, আমি তো অবভিয়াসলি ওই সিলেবাসটারে ফলো আপ করে আমার কোর্স ডিজাইন করা, ওইভাবে স্ট্রাকচার অনুযায়ী আগাবো। আর আপনাদের প্রতি ক্লাসেই, প্রতি ক্লাসে না, ধরেন ম্যাক্সিমাম ক্লাসে আপনাদের ল্যাব থাকবে। ল্যাবটা কিভাবে থাকবে? প্যাকেট ট্রেসারের সাথে হয়তো বা আপনারা পরিচিত, কাজ করছেন কিনা আমি জানি না, অবভিয়াসলি আমি শিখাই দিব।
কোনো সমস্যা নাই। তো জি ওই স্যার, কাজ প্যাকেট করা হয়েছে। প্যাকেট ট্রেসারে আমার মনে করেন আমি আজকে স্ট্যাটিক রাউট শিখাবো। তো প্যাকেট ট্রেসারে আমি আজকে আমি আমার মতো স্ট্যাটিক রাউট শেখাবো। সেম জিনিসটারই এমটি ল্যাব আপনার কাছে থাকবে। তো আপনি বাসায় কি করবেন? আপনি বাসায় ওই এমটি ল্যাবটা দিয়ে প্রথমে আমি যেভাবে দেখাইছি সেইভাবে করবেন। এটা করবেন হচ্ছে হলো আপনি বুঝার জন্য, যে আপনি বুঝতে পারছেন আচ্ছা এইভাবে স্ট্যাটিক রাউট করতে হয়। যেহেতু অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গাইড আমি ছিলাম, তাই আমার জিনিসটা অনুকরণ করলেই আপনি আর ওই কাজটা হয়ে যাওয়ার কথা। প্রবলেমে পড়লে অবভিয়াসলি আমার নক দিবেন। বাট আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে আপনি আমারে ছাড়াই যাবেন। আমারে ছাড়াই যাবেন বলতে আমার যেই টপোলজি আছে সেই টপোলজিতে আপনি জানছেন বুঝছেন, ভালো কথা। আমি টপোলজিতে ইউজ করছি 4টা রাউটার, আপনি এবার এটার সাথে আরো এডিশনাল 2টা রাউটার যুক্ত করবেন। এইবার 6টা রাউটার দিয়ে আপনি স্ট্যাটিক রাউট করবেন আপনার মতো করে। তাহলে যেটা হবে, আপনি একটা হচ্ছে বুঝছেন আর একটা হচ্ছে শিখেছেন। শিখতে কিন্তু নিজেকে হয়, বুঝা অন্যজন বুঝাই দিতে পারে, আমি আপনাকে বুঝাই দিতে পারবো। এবার আপনি যখন 6 রাউটার বা আপনার মতো করে কম বেশি করে আপনি যেটাই করবেন আপনার নিজের চিন্তা চেতনা থেকে যখন করবেন, তখন আপনি শিখতে পারবেন। আর এছাড়া আমার জানা মতে আপনাদের একটা ফিজিক্যালি ল্যাব ক্লাস হবে, আহ, হয়তো করছেন পরে। তখন আমরা যে ফিজিক্যাল ডিভাইসের মধ্যে সেম জিনিসগুলো যেগুলো শিখছি ওগুলো ইমপ্লিমেন্ট করে দেখব। তো এই হচ্ছে ওভারঅল কোর্সের সম্পর্কে আলোচনা ছিল। আমি পরবর্তীতে আসলে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসকো নিয়ে। তার আগে এই পর্যন্ত যে কথাবার্তা বললাম তার উপরে আপনাদের কি কি প্রশ্ন আছে, যদি থাকে আস্ক করতে পারেন। স্যার বেসিক্যালি মানে আমার ডকুমেন্টেশন নিয়ে মানে জানার ইচ্ছা ছিল। তবে আপনি তো অলরেডি বলছেন যে আপনি আমাদেরকে ডকুমেন্টেশন স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় জিনিসগুলো দেখাবেন। আর স্যার অটোমেশনে স্যার মানে অটোমেশন যে পার্টটা আছে হুম। ওইটাতে কি স্যার আমাদের কোনো প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং নলেজের দরকার আছে কিনা বা স্পেসিফিক? মানে আমি আচ্ছা। যতদূর হুম। নেটওয়ার্কিং মানে সিসিএনএ সম্পর্কে পড়াশোনা ইতিপূর্বে করছি স্যার, ওখানে মানে অটোমেশন নিয়ে আমি আসলে স্যার তেমন কিছুই বুঝি নাই স্যার। মানে অটোমেশন আমার রিয়েলিটি কিভাবে হচ্ছে করব হলো বা কেন করব? অটোমেশন ও কেন করব, কেন করব এটার উত্তর বিশাল বড়। ঠিক আছে, কেন করব আমি আপাতত যদি সংক্ষেপে এক লাইন বলতে চাই, আমরা দিন দিন যন্ত্রের উপর নির্ভর হচ্ছি। আমরা চাচ্ছি হিউম্যান এক্সক্লুডেড হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের প্রোডাক্টিভিটির মধ্যে হিউম্যান বলে কিছু থাকবে না। এটা আমাদের চাওয়া একদম সিন্স বিগিনিং অফ কম্পিউটার ওয়ার্ল্ড। তো অটোমেশন করব এই কারণে, কারণ আমরা ম্যানুয়াল প্রসেসে হিউম্যান লাগতো 20টা, তার মধ্যে আবার ভুল হইতো। এখন আমি এই জিনিসটারে কমায় নিয়ে চলে আসবো, দুই হিউম্যান থাকবে মাত্র 2জন, প্রসেস হবে অটোমেটেড, এবং সেখানে এররের পরিমাণ কমে আসবে। এই কারণেই কনজিউমার মানে যারা মার্কেটে প্রোভাইডার বা যারা অ্যাকচুয়ালি জিনিসগুলো ব্যবহার করতেছে তারা অটোমেশনের চাচ্ছে। অটোমেশন এই জন্য মার্কেটে ডিমান্ড। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন যে অটোমেশন জানতে গেলে প্রোগ্রামিং জানতে হবে কিনা, টু বি অনেস্ট ইয়েস। টু বি অনেস্ট ইয়েস, মানে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। বাট এই মুহূর্তে কি আপনি প্রোগ্রামিং শিখবেন না সিসিএনএ কোর্স করবেন? এখানে আমার উত্তরটা হচ্ছে এরকম, যে আপনি প্রোগ্রামিং পরেও শিখতে পারবেন। মানে সিসিএনএ কোর্সের পাশাপাশিও শিখতে পারেন অথবা পরেও শিখতে পারেন। ঠিক আছে, সিসিএন এর পরীক্ষাতে, এক্সামের পরীক্ষাতে আপনার প্রোগ্রামিং এর টেস্ট হয় না। টেস্ট হয় যেটার মানে অটোমেশনের যে প্রশ্নে প্রোগ্রামিং এর যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে আপনি সিনট্যাক্স গুলো বোঝেন কিনা। কারণ সিসকো এটা জানে, কি জানে, যে আমাদের মার্কেটে এখনো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামিং ইঞ্জিনিয়ার এই টোটালি এই দুইটা জিনিসটা দুইটা ডিফারেন্ট জিনিস। মানে যে প্রোগ্রাম করে সে নেটওয়ার্কিং করে না, যে নেটওয়ার্কিং করে সে প্রোগ্রাম করে না। এটা মার্কেটে যে এখন পর্যন্ত বাস্তবতা সেটা সিসকো জানে। তবে মার্কেটে একটা ল্যাঙ্গুয়েজে আসছে, আসছে বেশ ভালো দিনই হয়েছে, সেটার নাম হচ্ছে পাইথন। আপনারা কম বেশি হয়তো বা শুনছেন এর নাম। তো পাইথন ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় যে ইটস এ ল্যাঙ্গুয়েজ ফর অল। যেমন সি, সি প্লাস প্লাস, এটা নর্মাল মানে টেক লোক পিপল হইলেও
সে যে সি বা সি প্লাস প্লাস জানবে ব্যাপারটা তা না। সি সি প্লাস প্লাস একটু মোর ওভার লজিক্যাল, মোর ওভার কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। সেই তুলনায় পাইথন অনেক বেশি হিউম্যান ফ্রেন্ডলি। এখন সিসকো কেন, এটা অ্যাকচুয়ালি সবার উপদেশ হওয়া উচিত, আমিও একই উপদেশ দিব। আপনি জীবনে যদি টেকনোলজিক্যাল ফিল্ডে কাজ করেন, আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা থাকা উচিত। মাচ বেটার আপনি এটা পাইথন দিয়ে শিখেন, কারণ আপনি এটারে নানাভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এখন আপনারে একদম প্রোগ্রামিং বিশারদের সাথে একজন বসলেন, সে প্রোগ্রামিং এ মাস্টার, সে বলল তুমি কি পারো, আপনি বললেন আমি পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, কয়, এবার সে বলল যে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তো কাজ করো, তাহলে তো তুমি তোমার সফটওয়্যার ইফিসিয়েন্সি খুব খারাপ। ওর কথা সত্য। কারণ কি, সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, সি তো আর ওইভাবে ইউজ হয় না, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যদি আসি, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস যেরকম ভাবে মেমোরি ম্যানেজমেন্ট করতে পারে, সেই ম্যানেজমেন্ট পাইথনের নাই। এখন ভাই, আমি যেই যুগে আসছি, এই কয়টা দিন আগে র্যামের দাম বাড়ছে বিকজ অফ চিপ সংকট, বাট নর্মালি তো মেমোরির প্রাইস অনেক ডিক্রিজ করছিল। আমরা তো সেই 1952-তে নাই, আমরা এখন 2024-25-এ র্যামের প্রাইস কত? তা আমি মেমোরি নিয়ে এত হেডেক করতে যাব কেন? আমি যদি পাইথন দিয়া একটা প্রোগ্রাম বিল্ড করতে পারি, এবং একজন দুনিয়া পড়াশোনা করে সি দিয়া প্রোগ্রাম করে বিল্ড করলো, এখন আমি বিল্ড করলাম, আমার খরচ হলো 2 টাকা, আর সে বিল্ড করলো, তার খরচ হচ্ছে 20,000 টাকা। তা আমি কেন মানে 20,000 টাকায় যাব? আমি মেমোরি যেখানে আমি সস্তায় পাচ্ছি। তো হ্যাঁ, আপনাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জীবনে, যদি আপনি এই ফিল্ডে কাজ করতে চান, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে জানতে হবে। নট নেসেসারি এই মুহূর্তে জানতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই আর ক্ষেত্রে মানে অটোমেশন কি হ্যাঁ, বেসিক আমরা যে কনফিগারেশন গুলো করি, মানে ওই বিষয়টাই মানে অটোমেশনে চলে আসছে আপনি নাকি অ্যাডভান্স অটোমেশনে লেভেলের কি জিনিসপত্র? বেসিক কনফিগারেশনটা করেন? না স্যার, আমার মানে জানার, মানে আচ্ছা, অটোমেশনটা আপনি কি স্যার মানে কোন কখনো ক্ষেত্রে ব্যবহার হয়? কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বলতেছি। জি অটোমেশন বহু আগে থেকেই ছিল। আপনি কি মাইক্রোটিকের কোর্স করছেন, জি স্যার, মাইক্রোটিক বা সম্পর্কে ইউটিউব জানা আছে। ভিডিও টিডিও কোনো সময় দেখা হয়েছে মাইক্রোটিকের? জি স্যার, দেখছি। মাইক্রোটিকে কোর্সের মধ্যে অনেক জায়গাতে একটা জিনিস শেখানো হয়, যেটা আমরা আইএসপিরা, লোকাল আইএসপি গুলো হয়তো এখনো ইউজ করে, আম্বার আইটির মতো বড় যে আইএসপি গুলো, এগুলি বহু আগে ইউজ করতে, এই মুহূর্তে ইউজ করে না। সেটা হচ্ছে ডে নাইট ব্যান্ডউইথ। মানে দিনের বেলায় ব্যান্ডউইথ থাকবে একরকম, জি স্যার, রাতের বেলায় ব্যান্ডউইথ থাকবে আরেক রকম। আছে না? জি স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার। এখন ওইটা কি বৈশা বৈশা ক্লিক ক্লিক করে করে, নাকি একটা স্ক্রিপ্ট বানায় যে স্ক্রিপ্ট অটোমেটিক্যালি একটা টাইম অনুযায়ী রান হয়ে যায়? স্ক্রিপ্টটা মানে সহজ একবারে। স্ক্রিপ্টটা কি হয়, অটোমেটিক্যালি রান করে তো, জি স্যার, অটোমেটিকলি রান করে। এটাই অটোমেশন। জি স্যার, আপনি বুঝতে পারছি। স্ক্রিপ্ট দিয়ে করছেন, ওইখানে প্রোগ্রামিং দিয়ে করবে। এবং বিভিন্ন রকম টুলস আছে, যেমন অ্যানসিবল টুলস, সেখানে ওই প্লে বুকে লেখা দেয় যে ওকে ফাইন, আমার রাউটার এইভাবে এইভাবে কনফিগার হয়ে যাবে, সো ওইটা ওইখানে ওইভাবে কনফিগার হয়ে যায়। তো বাংলাদেশ প্রেক্ষাপটে বা পৃথিবীর কোথাও এই মুহূর্তে অটোমেশন যে 100% ইউজেস হচ্ছে ব্যাপারটা তা না। কিন্তু অটোমেশন যদি না থাকতো, তাহলে ফেসবুকের মতো প্রতিষ্ঠানের যদি এই মুহূর্তে মনে করেন ফেসবুকের এমপ্লয়ি সংখ্যা কথার কথা 2,000, সেটা ফেসবুকের লাখ তো কত জানেন? অন্তত পক্ষে 2 লাখ। জি স্যার। অটোমেশনটা ওটা। অবভিয়াসলি আপনি স্ক্রিপ্টিং করে যেটা লিখতেছেন, ওটাও তো এক ধরনের প্রোগ্রামিং সিনট্যাক্স, রাইট? জি এখন স্যার। ওটা ওটা মাইক্রোটিকের পরিভাষায় যে আপনি সিনট্যাক্স, সেই সিনট্যাক্স ব্যবহার করে করতেছেন। অবভিয়াসলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার থেকে অনেক বেশি শার্প, অনেক বেশি ইফিসিয়েন্স। এটাই হচ্ছে অটোমেশনের ফ্যাক্টর। আর সিসকো অটোমেশনটা আনছে কেন? সিসকো অটোমেশন আনছে যে আপনি কালকে এইটা অটোমেশন শিখে আপনি কালকে একদম পুরা সব কিছু অটোমেশন করে ফেলবেন, ব্যাপারটা তা না। সিসকো বলতেছে আপনার তো অটোমেশনের আইডিয়াই ছিল না, আমি এটা দিলাম। মানে আপনি জুনিপারের কোর্সের দিকে তাকান, হুয়ার কোর্সের দিকে তাকান, মাইক্রোটিকের কোর্সের দিকে তাকান, ওখানে অটোমেশনের নাম গন্ধও নাই। আপনি সিসকোতে আইসা এই যে অটোমেশন,
এবং অটোমেশনের জন্য কিন্তু আলাদা কোর্স আছে সিসকোতে, যেটার নাম হচ্ছে ডেভনেট। ওকে, অটোমেশন ফুল ফ্লারিশ করতে যদি হয়, তাহলে আপনি যদি ওই দিকেই যান, যে আমি একটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব। এখন সিসকোর রাউটারের ব্যাক বিহাইন্ডে তো প্রোগ্রামিংই কাজ করে, তাই না? কেউ না কেউ তো ওইটার প্রোগ্রামিং কোড লিখতেছে, রাইট? এখন এই যে ধারাটা, যারা কিনা নেটওয়ার্কের জন্য প্রোগ্রাম লিখবে, তাদেরকে বলা হচ্ছে ডেভনেট, ঠিক আছে, বা ডেভ অপস নামে ওটা পরিচিত। তো ওই জেনারটা আছে, ওদের জন্য আলাদা ট্র্যাক আছে। বাট আপনাকে বলা হচ্ছে, দেখেন, গাড়ির, আমি এই জিনিসটার একটা অ্যানালজি দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করি। আপনি গাড়ির চালান, গাড়ির টায়ার সম্পর্কে কি আপনি জানেন না জানেন না? অবভিয়াসলি জানেন। কিন্তু কোশ্চেন হচ্ছে, এটা কি আপনি টায়ার ম্যানুফ্যাকচার যে, মানে টায়ার যে তৈরি করছে, লেটস সে এমআরএফ কোম্পানি, ওই এমআরএফ কোম্পানির থেকে কি বেশি জানেন? অবভিয়াসলি না। আপনি সিসিএনএ লেভেলে আসলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি ওই গাড়ির ড্রাইভার হচ্ছেন, যে কিনা একটা টায়ার আছে, জানে টায়ার টাইপটা কি অ্যাকচুয়ালি রেডিয়াল বা অন্য কিছু, সেটা সে জানে। কিন্তু এটার একদম 100% কিভাবে বিল করছে, দ্যাট ইজ নট ইওর ফোকাস পয়েন্ট। আপনি যদি ওইখানে যেতে চান, তাহলে ওইটার জন্য আলাদা ট্র্যাক আছে, আলাদা সিস্টেম আছে, আলাদা পড়াশোনা আছে। সেখানে ভয় পাওয়ার কিছু নেই। একদম আপনার হার্ড কোর প্রোগ্রামিং শিখতে হবে, নট নেসেসারি। বাট থাকলে যেটা হবে, আপনি ভবিষ্যতে আপনি একটা কোম্পানিতে ধরেন বড় পোস্টে উঠলেন, হ্যাঁ, বড় পোস্টে যখন উঠবেন, তখন আপনাকে আপনার কোম্পানির জন্য হয়তো একটা থার্ড পার্টি কোম্পানির সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে একটা সলিউশন তাদের থেকে নিবেন। এখন আগে তো আপনাকে রিকোয়ারমেন্টটা বুঝাইতে হবে, যে আমি এই জিনিসটা চাচ্ছি, আমার এই জিনিসটা অটোমেটেড হোক। হ্যাঁ, আমার এই জিনিসটা এইভাবে এইভাবে অটোমেটেড হোক। প্রোগ্রামিংটা সে করবে, কিন্তু তারে তো বুঝাইতে হবে যে অটোমেটেডটা এইভাবে এইভাবে হোক। এখন আপনি অটোমেশন নিজেই জানেন না, তাহলে ওরে বুঝাবেন কিভাবে? এটা হচ্ছে ফ্যাক্ট। আর কারো কোনো প্রশ্ন? আশা করি উত্তর পেয়েছেন। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, আমরা কি সিসিএনএ নিয়ে এই যে হ্যাঁ, আপডেট কোনো বই পাবো কিনা? হ্যাঁ, পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন। আপডেটেড বই বলতে আমার কাছে, আমি একটু দেখাই। বই, মানে আপনার যদি পড়ার এনার্জি থাকে, ইটস গুড, আই উইল সে। ঠিক আছে, মানে কেন বললাম এই কথাটা বলি। সিসকোর আমার কাছে টোটালি দুইটা ক্যাটাগরির ছয়টা বই, ছয়টা না সরি, পাঁচটা বই আছে, মানে আমার কাছে, আমার পার্সোনাল কালেকশনে। একটারে বলে চার্ট গাইড। হ্যাঁ, এটা প্রকাশিত হয়েছে অ্যাকচুয়ালি সিসকো লার্নিং নেটওয়ার্কের মাধ্যমে। তো লার্নিং নেটওয়ার্কের মাধ্যমে যে চার্ট গাইড আছে, সেই চার্ট গাইডটা হচ্ছে এইটা একটা, যার যার একটা পার্ট হচ্ছে এটা। এই বইটার সাইজ হচ্ছে 1095 পাতার। তো আপনি ওই যে প্রিফিক্স টিফিক্স যদি বাদ দেন, তাও এই বইয়ের সাইজ হচ্ছে 900 পাতার বই। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বই। দ্বিতীয় বই যেটা আছে, সেটা হচ্ছে এটার পার্ট 2। দিস ওয়ান ইজ পার্ট 2। পার্ট 2 ধরেন প্রায় অ্যারাউন্ড 1300 পাতার বই। আর আমার কাছে একাডেমির বই আছে, সিসকো নেটওয়ার্ক একাডেমির। তিনোটা পার্টের আলাদা আলাদা বই আছে। একদম ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, যেটা হচ্ছে প্রথম, মানে সিসকোর বেসিক কোর্স। তারপরে হলো ওয়্যারলেস এসেনশিয়াল এবং অটোমেশন অ্যান্ড কোম্পানিয়ন গাইড। বাট প্রত্যেকটা বইয়ের সাইজ নিয়ার অ্যাবাউট এরকম। এখন বই আমি প্রেফার করি যে একদম লাইন বাই লাইন, আমরা ছোটবেলায় আমার বইয়ের মতো যেরকম পড়তাম, সেইভাবে আসলে এই বই পড়া সো ডিফিকাল্ট। ইফ ইউ হ্যাভ এনার্জি, সাচ কাইন্ড অফ, সত্যি কথা ওটা অ্যাপ্রিসিয়েটেবল। বাট যেটা আমি প্রেফার করি, সেটা হলো আমরা একটা টপিক সম্পর্কে জানলাম, আমার কিছু ডাউট আছে, ওকে ফাইন, বই, বইয়ে ওই টপিকে খুঁজে পাওয়া সহজ। যেমন ফর এন এক্সাম্পল, আমি মনে করেন ওয়্যারলেসের কোন একটা কনসেপ্ট, কি কনসেপ্ট, কনসেপ্টটার নাম হচ্ছে মনে করেন, জানলাম যেটা, সেটা হলো ব্যান্ড সম্পর্কে জানলাম, মনে করেন ওয়্যারলেসের ব্যান্ড।
নেক্সট দেই। ওকে, অনেক জায়গায় ও খুঁজতেছে বইয়ের মধ্যে, এই জায়গায় একটা ও ব্যান্ড লিখছি তাই অনেক ব্যান্ডউইথ তো ট্র্যাক করতেছে। না, আমার আরেকটু লেখা উচিত ছিল, কারণ ব্যান্ড লিখায় ও ব্যান্ডউইথ তো পাচ্ছে। আর এই যে এখানে ওয়্যারলেস ব্যান্ড সম্পর্কে অনেক কথাবার্তা আছে। বা বইয়ে আরেকটা যেটা সুবিধা হচ্ছিল, আমরা যে যে ইগুলা পাই, কি বলে, সূচিপত্র, ওই সূচিপত্র অনুযায়ী আমরা যেখানে ধরেন আমার যেমন এই এফএসআরপি কনসেপ্ট নিয়ে আমার একটু পড়াশোনা করার ইচ্ছা, সো স্পেসিফিক্যালি ওই জায়গায় যে আমি জিনিসগুলো দেখতে পারি। এটা হচ্ছে আমার বেনিফিট, বই থাকার এটা হচ্ছে সুবিধা। বইগুলো আপনি আপনাদের দিয়ে দিব, এটা একদম ফ্রেশ সফট কপি, মানে এটার মধ্যে কোনো কাটা ছেঁড়া বা দাগা দাগা কিছুই নাই, একদম সলিসিডেড ফ্রেশ কপি। সো বই আপনি ওই পারপাসে আমার মতে ইউজ করতে পারেন, বাট একদম ছোটবেলায় যেমন আমরা পরীক্ষার জন্য বইয়ের পাতার শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম, আই থিংক এটা সো ডিফিকাল্ট, ঠিক আছে, ওইভাবে পড়ে কোনো কাজ করা অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো জিজ্ঞাসা যদি না থাকে, তাহলে আমি আজকের মানে দ্বিতীয় অ্যান্ড লাস্ট পার্টে যাইতে চাই। সেটা হলো সিসকো সম্পর্কে আপনাদের একটু জানাইতে চাই, কারণ কোর্সটা করব সিসকোর, তাই সিসকো সম্পর্কে একটু জানা উচিত বলে আমি মনে করি। তো সিসকো হচ্ছে বেসিক্যালি একটা নেটওয়ার্কিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার বানায় এমন একটা কোম্পানি। এটার জন্ম মাস চলতেছে, ঠিক আছে, December 10, 1984, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। এই শহরে এই কোম্পানিটার জন্ম। এই সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস এর অন্য একটা সুন্দর নাম আছে, যার নাম হচ্ছে সিলিকন ভ্যালি। ওকে, আপনি বিশ্বর তাবৎ জগতের যত বড় বড় কোম্পানির নাম জানেন, যারা লিজেন্ড, লাইক ফেসবুক, মাইক্রোসফট, এদের কোনো না কোনো অফিস, হয় হেড অফিস বা ব্রাঞ্চ অফিস, এই সিলিকন ভ্যালিতে অবশ্যই অবস্থিত। কারণ আপনি যদি সিলিকন ভ্যালিতে আপনার অফিস না থাকে, তাহলে আপনি টেকনোলজিক্যাল জগতে লিজেন্ড কোম্পানি না, এটা ট্রু। হ্যাঁ, ওই বাংলাদেশে আপনার অফিস বহু জায়গায় থাকতে পারে, বাট যখন আপনার অফিস গুলশান বনানীর মতো এরিয়ায়, আপনি একটা পর্শ এরিয়াতে আছেন। ঠিক টেকনোলজিক্যাল জগতে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া হচ্ছে একটা পর্শ এরিয়া। আচ্ছা, সেইখানে বোঝেন, 1984 সনে সিসকো কোম্পানি তৈরি করছে। কত কোম্পানি আসছে, কত কোম্পানি গেছে এর মধ্যে, বাট স্টিল নাও সিসকো ইজ অ্যালাইভ। এটার ফাউন্ডার হচ্ছে লিওনার্ড বোসেক আর স্যান্ডি লার্নার। সম্পর্কে এরা স্বামী স্ত্রী ছিল এক সময়, এখন ডিভোর্স হয়ে গেছে। হেডকোয়ার্টার তো অলরেডি বললাম ওখানেই, ওই সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া শহরে। এবং এই যে স্যান ফ্রান্সিসকো, ওই ফ্রান্সিসকোর যে লাস্ট অংশ সিসকো, সেইখান থেকেই নামটা নেওয়া হয়েছিল। এবং সিসকোর লগো অ্যাকচুয়ালি এই শহরে একটা ব্রিজ আছে, যার নাম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, সেই ব্রিজ থেকে ইন্সপায়ার্ড। এই ব্রিজটা আপনারা অনেকবার হলিউডের বিভিন্ন মুভিতে দেখছেন, এই ব্রিজটা অনেকবার হলিউড মুভিতে ধ্বংস করা হয়েছে। সেই ব্রিজটার আদলেই সিসকোর লগোটার ডিজাইন, এবং এই লগো ডে বাই ডে ইভলভ হয়েছে। মূল ধারার চেতনাটারে রেখা সেম রেখে ইভলভ করা হয়েছে। 2013 থেকে যে লগোটা চলতেছে, এটা এখনো বিদ্যমান। এটা পরে কবে চেঞ্জ হবে উই ডোন্ট নো, বাট ওইটা এখনো বিদ্যমান। আচ্ছা, সিসকোর প্রাথমিক যে জন্মটা হয়েছিল, এই জন্মটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এই কারণে বলতেছি, নম্বর ওয়ান, আমাদের এই 1980-র দশকে একটা মারাত্মক সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছিল, আপনি সেম সিস্টেমে নেটওয়ার্কিং করতে পারবেন, ভিন্ন সিস্টেম বা ক্রস সিস্টেমে আপনার নেটওয়ার্কিং করা সম্ভব না। মানে কি, মানে ব্যাপারটা যেটা বুঝাইতে চাচ্ছি, এটা আপনাদের যারা মানে যে জেনারেশন, এই জেনারেশনের বুঝাইতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আমি ছোটবেলায় যখন কম্পিউটার মাউস কিনতাম, হ্যাঁ,
তখন সেই মাউসের মধ্যে একটা জিনিস লেখা থাকতো, কি, এটা উইন্ডোজ কম্পিটিবল। মানে আপনি ওই মাউস যদি লিনাক্স মেশিনে লাগান এটা কাজ করবে না। বুঝতে পারছেন? এরকম কম্পিটেবিলিটির ব্যাপার ছিল। যে কোনো ডিভাইস এনে সরাসরি লাগাই দিবেন, কাজ করবেন। দেখা যেত এক্সট্রা ড্রাইভার ইনস্টল করতে হতো বা এক্সট্রা প্রসেস ছিল, এগুলো করতে হতো। এখন ব্যাপারগুলো হয়ে গেছে প্লাগ এন্ড প্লে। আপনি আনতেছেন, সরাসরি কানেক্ট করতেছেন, কাজ করতেছে, যে কারণে আপনি অনেক জিনিস অনুধাবন করেন। তো 1980-র দশকে যেই ব্যাপারটা ছিল, যে সেম সিস্টেমে নেটওয়ার্কিং, অর্থাৎ কি, আপনার কম্পিউটার, কথার কথা, আপনার কম্পিউটার হইতে হবে অ্যান্ড্রয়েড, সুইচ হইতে হবে অ্যান্ড্রয়েড, রাউটার হইতে হবে অ্যান্ড্রয়েড, তাইলে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন। এখন আপনার রাউটার অ্যান্ড্রয়েড, সুইচ অ্যান্ড্রয়েড, আর আপনি একটা অ্যাপেলের মেশিন ওটার সাথে কানেক্ট করছেন, অ্যাপেলের মেশিন কাজ করবে না। বুঝতে পারছেন মানে কি সমস্যা ছিল 1980-র দশকে? তো জি স্যার, বুঝতে পারছি। বাই- বাইরের দেশে যারা ইউনিভার্সিটিগুলোতে পড়ে, স্ট্যামফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কাজ করে। হ্যাঁ, আমাদের মতো না। ওই আমরা যে যে ইউনিভার্সিটিতে প্রজেক্ট এন্ড থিসিস করি, কি করছি, বড় ভাই একটা প্রজেক্ট এন্ড থিসিস করছিল, এবার ওই খাতাটারে নীলক্ষেত থেকে আমি কিনছি, কিনে আমার নাম বসাই দিছি, হয়ে গেছে প্রজেক্ট এন্ড থিসিস। কম বেশি সবাই করে বাংলাদেশে, ওইটা ওপেন সিক্রেট, রাইট? লুকায় লাভ নাই। কিন্তু বাইরের দেশে যেটা হয়, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ওদের স্পন্সরশিপও থাকে এগুলোর জন্য। ওরা একদম রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কাজ করে। 1980-র দশকের ওই প্রবলেমটা নিয়ে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে মিস্টার অ্যান্ডি, আরেকজন হচ্ছে মিস্টার উইলিয়াম ইয়েগার। তারা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তারা মিস্টার লিওনার্ড বোসাক, যিনি কিনা আবার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ওই কম্পিউটার ডিপার্টমেন্টের ডিন ছিল, তার আন্ডারে একটা প্রজেক্ট করে। এই প্রজেক্টে তারা একটা ডিভাইস তৈরি করে, যে ডিভাইসটার নাম ছিল ব্লু বক্স। এই ব্লু বক্স এর হার্ডওয়্যারটা বানাইছিল মিস্টার অ্যান্ডি, আর সফটওয়্যারটা বানাইছিল মিস্টার উইলিয়াম ইয়েগার। এই ব্লু বক্সের একটা দারুণ কাজ করতে পারতো। কি কাজ করতে পারতো? ওই যে আমাদের যে সমস্যাটা ছিল, অ্যান্ড্রয়েডের সাথে অ্যাপেলের নেটওয়ার্কিং হচ্ছে না, সেটা সে করতে পারতো। তার মানে এখন আপনি ব্লু বক্সের মাধ্যমে ক্রস ডিভাইসে নেটওয়ার্কিং করতে পারবেন। দেখেন, মিস্টার লিওনার্ড বোসাক ছিল টিচার, মানে মেন্টর, ডিন যেটাই বলেন, দুইজন স্টুডেন্ট, মানে ওই দুইজন স্টুডেন্টের সুপারভাইজার ছিল মিস্টার লিওনার্ড বোসাক। তো ওই দুইজন যে স্টুডেন্টরা আসলে ওইভাবে জিনিসটা বোঝে নাই, যে তারা যে আবিষ্কারটা করছে, এই আবিষ্কারটা একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন। মানে এই যে ক্রস ডিভাইসে যে নেটওয়ার্কিং হইতে পারে, ওরা যে এটার প্রবলেমটা নিয়ে ব্রেক করছে, ওরা ভাবছে ওকে ফাইন, উই অ্যাচিভ সামথিং, বাট এটা রিয়েলিটি যে কতটা গ্রাউন্ড ব্রেকিং ছিল এটা তারা বুঝতে পারে নাই। কিন্তু তাদের টিচার বুঝা গেছিল, তাদের যে মেন্টর লিওনার্ড বোসাক, এটা উনি বুঝা গেছিল যে এটা তো একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন হয়েছে। তো উনি 1985 সনে, এই মিস্টার লিওনার্ড বোসাক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আরেকজন এমপ্লয়ি যার নাম ছিল ক্রিক লংহিট, ওনারে নিয়ে আরেকটা প্রজেক্ট করে, যেই প্রজেক্টের নামটা উনি দিছিল সিসকো। এবং ওইখানে উনি অ্যাকচুয়ালি যে সফটওয়্যারটা ব্যবহার করে, তার নাম দিছিল সিসকো আইওএস। আইওএস মানে হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম। তো ওইটা ব্যবহার কইরা উনি আরেকটা প্রজেক্ট কইরা দেখাইলো যে আমি একটা জিনিস আবিষ্কার করছি যেটা দিয়ে আপনি ক্রস সিস্টেমের মধ্যে নেটওয়ার্কিং করতে পারবেন, এবং সে এটারে কমার্শিয়ালি বিক্রি করা শুরু করলো। দেন একদিন উইলিয়াম ইয়েগারের কাছে ব্যাপারটা কানে লাগলো, এন্ড উইলিয়াম ইয়েগার এবার খোঁজ খবর নিয়ে দেখলো উনি আসলে যেটা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রজেক্ট এন্ড থ্রিসিস হয়ে গেছে। কি হয়েছে, উনি ওই ব্লু বক্সের সফটওয়্যারটারে সিসকো আইওএস নাম দিয়ে চালাই দিছে। মানে সোর্স কোড অ্যাকচুয়ালি ব্লু বক্সের। বুঝতে পারছেন? তার মানে এখানে আসলে কিন্তু কপিরাইট চুরি হয়েছে, বা বুদ্ধি চুরি করা হয়েছে। তাই তো বিষয়টা। তো যখন উইলিয়াম ইয়েগার এই জিনিসটা জানতে পারলো, তখন সেটা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে অবহিত করলো। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তাৎক্ষণিকভাবে মিস্টার লিওনার্ড বোসাক, ক্রিক লংহিট, এদেরকে সাসপেন্ড করলো, এবং তারা একটা কোর্টে মামলাও দিছিল। কিন্তু সেই মামলা 1987 সনে উইথড্র হয়ে যায়, এবং 87 সনে একই সময়ে
এই ব্লু বক্স গবেষণার যাবতীয় যন্ত্রপাতি সবকিছু সিসকোর নামে ট্রান্সফার করে দেওয়া হয়। মার্কেটে প্রচলিত যেটা আছে অ্যাকচুয়ালি ওই যে আদালতের বাইরে মীমাংসা হয় না, এই জিনিসটা আদালতের বাইরে মীমাংসা হয়ে গেছিল। কারণ হয়তো স্টুডেন্টরা বোঝে নাই, উইলিয়াম ইয়েগার এন্ড মিস্টার অ্যান্ডি বুঝতে পারে নাই তারা কি আবিষ্কার করছে ওই সময়, ঠিক আছে। কিন্তু ওই যে আবিষ্কার সেটা দিয়া মিস্টার লিওনার্ড বোসাক, স্যান্ডি লার্নার, মানে স্যান্ডি লার্নারও কিন্তু স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইয়া ছিল, ক্রিক লংহিট, এরা করলো কি প্রচুর পয়সা ইনকাম করে ফেললো, এবং যা দিয়া তারা সিসকো ফর্ম করছিল। এবং ওই টাকা দিয়া ওরা করলো কি, মিস্টার উইলিয়াম ইয়েগার এবং মিস্টার অ্যান্ডি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে একটা সেটেলমেন্টে চলে আসলো, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো উইথড্রল হয়ে গেল। বুঝতে পারছেন? তার মানে দেখেন, আমরা যে যে সাইফাই মুভিগুলোতে দেখি যে কর্পোরেট ব্যাড কালচারের একটা ফ্যাক্ট ইয়া থাকে, এটা যে একদম অবাস্তব ব্যাপারটা তা না, বাস্তবতায় জিনিসটা ঘটে। যাই হোক, এভাবে সিসকো ফর্মড হয়, এবং সিসকো ওই সময় থেকে আজ পর্যন্ত চলে আসতেছে। বর্তমানে যদি সিসকোর অবস্থা আমি আপনাদের ব্যাখ্যা করতে চাই, সিসকো তো বলবে আমি সবচেয়ে ভালোই, রাইট? কেউ কি কারো সম্পর্কে খারাপ বলে? বলে তো না। তো পৃথিবীতে কোম্পানিগুলার উপর অডিট করে এরকম একটা কোম্পানির নাম হচ্ছে গার্টার। গার্টার একটা থার্ড পার্টি কোম্পানি, যে কিনা বিভিন্ন জিনিসের উপর অডিট করে। অবভিয়াসলি নেটওয়ার্কিং জগতেও সে অডিট করে। সেই অডিট অনুযায়ী আপনি যদি এটা অডিটের বিশ্লেষণ করেন, এখানে 2024 এবং 25-এর রিপোর্টগুলো আছে, যতটুকু আমি আমি ইন্টারনেটে পাইছি বা অ্যাভেলেবল। তো সেইখানে আপনি সিসকোর একটা স্ট্রং পজিশন সব জায়গায় পাবেন। আরো স্পেসিফিক্যালি বললে, রাউটার সুইচ এবং ওয়্যারলেস মার্কেটে সে নাম্বার 1 ভেন্ডর স্টিল নাও। এত এত ভেন্ডর আসছে, কম দামে বহু ডিভাইস আসছে, কিন্তু স্টিল নাও সিসকো হচ্ছে মার্কেটের মধ্যে নাম্বার 1 ভেন্ডর অন রাউটার সুইচ এবং ওয়্যারলেস প্রোডাক্টে। আপনি সিসিএনএ করে কি করতে পারবেন? সিসিএনএ করে আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারবেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবেন, নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হইতে পারবেন, নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাসোসিয়েট হইতে পারবেন, আইটি পার্সোনাল হইতে পারবেন, নেটওয়ার্ক ফ্রিল্যান্সার হইতে পারবেন। অনেকেই বলে মার্কেটে, কি বলে, যে যে কিনা সিসিএনএ বোঝে, যে কিনা সিসিএনএ বোঝে এবং এটার স্কিল, প্র্যাকটিক্যাল স্কিল যে সে অ্যাপ্লাই করতে জানে, তার সবচাইতে স্ট্রংগেস্ট চান্স আছে জব মার্কেটে জবে ঢুকে যাওয়ার। জবের বেতন কত কত হবে, স্যালারি কত হবে, সেগুলো অন্য বিষয়, কিন্তু আপনি জবে ঢুকে যাওয়া বা জবে এন্ট্রান্স করা অন্য কোর্স দিয়ে এইভাবে দাবি করতে পারবেন না। আপনি 4 বছর অনার্স করে হয়তো বা বেকার থাকতে পারেন, বাট আপনার যদি সিসিএন এর প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনার যদি প্রপার স্কিল থাকে, যত স্কোপ এটারে কাভার করে তাতে আপনার জব হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে সিসিএন এর কথা। আমাদের মোটামুটি ধরেন 17 থেকে 20 ক্লাস হবে, ডিপেন্ড অন সার্কামস্টেন্স, কতটুকু আপনারা বুঝতেছেন, কতটুকু আমি দিতে পারতেছি, এগুলোর উপরে নাম্বারটা বাড়বে, কমে না, অ্যাকচুয়ালি বাড়ে। সো এইখানে আমাদের প্রায় ধরেন 60-70 ঘন্টার মতো কাভার হবে আর কি। কিন্তু এই 60-70 ঘন্টা কাভার করে আপনি সিসিএনএ হইতে পারবেন, ক্লাসের মধ্যে ক্লাস করে আপনি সিসিএনএ হইতে পারবেন। আপনাকে তার সাথে বাসায় একটা স্ট্রং প্র্যাকটিস করতে হবে, আপনার লার্নিং অ্যাক্টিভিটি গুলা বাড়াইতে হবে। সো ওই অ্যাক্টিভিটি সাপোর্ট করার জন্য বই লাগবে, ল্যাব লাগবে, এবং ধরেন এমসিকিউ, মাল্টিপল চয়েস, ড্র্যাগ এন্ড ড্রপের যে লার্নিং লাগবে সেগুলো আমার তরফ থেকে আমি প্রোভাইড করে দেব। বাট আপনার হোমে নিজেকে আপনার ডেভেলপ করে নিতে হবে, তখন আপনি যা সিসিএন এর জন্য রেডি হবেন। এবং মনে রাখবেন, আপনি মনে করেন হয়তো এই সময়ে দেখতেছেন যে আপনার স্বপ্ন, আপনি এই মুহূর্তের স্বপ্ন যে আপনি একজন সিসিএনএ হবেন, একজন সার্টিফাইড সিসিএনএ হবেন। তো এইটারে আপনি যদি ড্রিম হিসাবে দেখেন, এটা সারা জীবন স্বপ্নই থেকে থাকবে। বাট আপনি যদি একটা গোল সেট করেন যে আমি আগামী 6 মাস পরে হব, আমি এর মধ্যে 3 মাস কোর্স করব, 3 মাস নিজেরে ডেভেলপ করব পরীক্ষা দেওয়ার জন্য, ওকে ফাইন, পৃথিবীতে অনেকজনই এইভাবে অ্যাচিভ করছে, আপনিও তার ব্যতিক্রম হওয়ার আমি অন্তত কোনো কারণ দেখি না। সো এইটাই ছিল কোর্স এবং সিসকো সম্পর্কে বা ওরিয়েন্টেশন ক্লাসের সামগ্রিক। আমার সাথে আপনারা লিঙ্কডইনে যুক্ত হতে পারেন। আমি সিসকো লার্নিং নেটওয়ার্কের একজন বিশাল বড় অ্যাক্টিভ মেম্বার। সো ওইখানেও আমার ফলো দিতে পারেন, লিঙ্কগুলো দেওয়া আছে। সো
দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, করতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা? বেসিক্যালি আজকে ওরিয়েন্টেশন ক্লাস থ্রো আমি প্রোডাক্টটা কি এবং কিভাবে প্রোডাক্টটা আপনার জন্য বেনিফিটেড হবে, কতটা ফিটেড হবে, আপনি প্রোডাক্টটার থেকে কি এক্সপেক্ট করবেন, কতদূর যাইতে পারবেন, কতদূর আপনাকে ইনপুট দিতে হবে, কতদূর আউটপুট পাবেন, ওটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম আমার মতো করে। অ্যান্ড আমার এক সিঙ্গেল লাইনে যদি বলি, আপনি যদি সিসিএন এ আন্ডারস্ট্যান্ডিং করেন, ইউ শুড হ্যাভ এ জব। সেটা প্রোভাইডারে হবে নাকি আইটি সাপোর্টে হবে, সেটা ভিন্ন আলোচনা। আপনার স্যালারি কি 20,000 টাকা হবে, 30,000 টাকা হবে, নাকি 10,000 টাকা হবে, সেটাও ভিন্ন আলোচনা। কিন্তু ইউ শুড হ্যাভ এ জব, এটা সিসকো, সিসিএনএ এটা রিকমেন্ড করে, একদম মার্কেট এটা প্রুভেন সত্য। স্যার আপনি আমাদেরকে যে মানে টাস্ক ওরিয়েন্টেড কাজ মানে রেগুলার বেসিসে দেওয়ার কথা বলছেন স্যার, হুম। ওইটা মানে বেসিক্যালি ওইটা হইলেই মানে আমার মনে হয়েছে যতটুকু যে স্যার প্র্যাকটিসের মাধ্যমে আসলে লার্নিংটা বেশি মানে ভালো হয়। হুম, মাস্ট বি। জি স্যার, আপনি আমাদেরকে কিন্তু মানে রেগুলার কিন্তু টাস্ক দিলে আমি তো আমরা ধরেন, ওইটা কমপ্লিট করার কমিট আমি তো করতেছি আর ধরেন, কি স্যার। ধরেন আমি আর বুঝাই। আমি একটা রেডি ল্যাব আছে আমার, ওকে, সেই রেডি ল্যাবে আমি আপনাকে রাউটিং বোঝাবো, আমি রাউটিং করব, এবং আপনি আপনার মতো করে রাউটিংটা করলেন, ওই ল্যাব দেখেই ওই সেম ল্যাবেই সেম ভাবে করলেন, এতে আপনি রাউটিং বুঝছেন, দ্যাট ইজ ডেফিনেট ট্রু, রাউটিং আপনি বুঝছেন। কিন্তু যদি আপনি আমার চিন্তাতেই সীমাবদ্ধ থাকেন, প্রবলেমটা কি হবে জানেন? আপনি তো আর জব করেন না, করেন? না স্যার। না স্যার। আচ্ছা, তো এই এটাই হচ্ছে ওই যে বলে না যে এক্সপিরিয়েন্স দরকারি, এক্সপিরিয়েন্স। এখন এক্সপিরিয়েন্স জব না করলে কোথেকে আসবে, রাইট? আপনার এক্সপিরিয়েন্স আসবে কিভাবে আসবে জানেন? যখন আপনি চিন্তা করবেন, স্যার করছে 4টা রাউটার দিয়ে, ওকে ফাইন, আমি 8টা রাউটার দিয়ে করব। যখনই আপনি 8টা রাউটার দিয়ে করতে যাবেন না, কিছু প্যাচ গুছ লাগবে, 100% হবে না। 4 রাউটার দিয়ে যখন করছিলেন, স্যারের ভিডিও দেখে বারবার ভিডিও রিপিট দেখে করছেন, স্যারের স্ক্রিপ্টে করছেন, ওটা বারবার হবে। কিন্তু যখনই আপনি 8 রাউটারে করতে যাবেন, কিছু সময় দেখবেন হবে, কিছু সময় দেখবেন হবে না, হয়ে গেছে, ফাইন, ওটা শিক্ষা হয়ে গেল। কিন্তু সবচাইতে বেশি শিক্ষা যখন হবে না, কারণ তখন আপনি কোশ্চেন করবেন, আপনার কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা একটু কনসাল্ট করি তো, একটু জানি তো। ওই যে ধাক্কা থেকে শিখলেন না, ওই শিক্ষা হচ্ছে অন্য শিক্ষা। ওই শিক্ষাটাই দিন শেষে আপনার এই মার্কেটের, জব মার্কেটে টোটালি আলাদা করে ফেলবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কোনো জিজ্ঞাসা, কোনো কিছু? না স্যার। ঠিক আছে, তাহলে আপনাদের নেক্সট ক্লাস আমি জানি শনি বুধবার, এখন নেক্সট ক্লাসটা কি শনিবার কবে পড়লো? 3 তারিখ। জি স্যার, 3 তারিখ। হ্যাঁ, তাহলে আমরা বোধহয় 3 তারিখ থেকেই, মোস্ট প্রবাবলি, হাউ ফার আই নো। 3 তারিখ থেকেই কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, ওকে, তাহলে 3 তারিখ থেকে আমরা কন্টিনিউ করব, স্টেপ বাই স্টেপ আগাবো। যেহেতু উম, আপনাদের সাথে আমার প্রথম দিকের ইন্টারাকশন, সো আমি আমার মতো আজকে যেমন পড়াইলাম, যে স্পিডে পড়াইলাম, এই স্পিডটা কি অল ওকে ফর ইউ? মানে আমার এটা একটু বুঝতে হয় যে ওকে ফাইন, আমি দুনিয়া পড়ায় যাচ্ছি কিন্তু আপনি কিছুই বুঝতেছেন না, তাতে কোনো লাভ নাই। সো আমার স্পিড আপনার সাথে ম্যাচ আপ করাইতে হবে, দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। স্যার এই পেস ঠিক আছে স্যার।
এভাবে ওকে। আপনি যেভাবে ওকে। বুঝাইছেন স্যার, এভাবে আমরা মানে আশা করতেছি যে কোপ আপ করতে পারবো। ওকে। জি স্যার। আর আমি সবচেয়ে ক্লাস করায় ফ্লেক্সিবল হই যখন পার্টিসিপেন্ট, দেখেন আমি দুইটা জিনিস বলি। একটা হলো কোশ্চেন, আর একটা হচ্ছে অভিমত। হ্যাঁ, ক্লাসের মধ্যে অভিমত যেন কন্টিনিউয়াস থাকে, কোশ্চেনটা শেষে থাকলে ভালো হয়। ঠিক আছে, কারণ কোশ্চেনের আনসার বুঝাইতে যে আমি অনেক সময় অনেক দিকে চলে যাই, বাট অভিমত আমি সবসময় এক্সপেক্ট করি। দুটো মানে অনেক সময় বাংলাদেশে অনেকে গোলায় ফেলে, সেটা হচ্ছিল আমি ধরেন আপনাকে আজকে বললাম যে কোশ্চেনগুলো আমরা শেষের দিকে রাখলে ভালো। এবার আপনি ক্লাসের মধ্যে একজন নীরব দর্শক হয়ে গেলেন। আমি এক্সপেক্ট এটা করতেছি না। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যেটা, সেটা হচ্ছিল আহ আপনার, আমি একটা কনসেপ্টের কথা বলি, এটা আমাদের ক্লাসে চলে আসবে। কারেন্টের তার, হ্যাঁ, কারেন্টের তার তো দেখছেন নিশ্চয়ই। জি স্যার। জি। এটা কি আমরা নেটওয়ার্কিং এ ইউজ করতে পারি? না স্যার। উত্তর হচ্ছে পারি। বুঝতে পারছেন? এটা একটা জি কনসেপ্ট। তো ওইটা আমরা পারি, আমরা ক্লাসের সময় জানবো। কিন্তু এই যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি অভিমতটা দিলেন, এটা কিন্তু কোশ্চেন ছিল না, এটা কি ছিল? অভিমত। আপনি ধরে নেন আপনি জানেন না, বাট আপনার অভিমত দেন। ঠিক আছে, জি অনেক স্যার, সময় বুঝতে পারছি। বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে এটা খুব বাজে প্র্যাকটিস, আমরা ক্লাসের মধ্যে অনেক সময় নীরব দর্শক হয়ে যাই। আর নীরব দর্শক আসলে দর্শক থেকে যায়, ও শিক্ষাটা আসলে হয় না। যখন আপনি অভিমত দিবেন, আপনার মতের এগেনস্টে যাবে বা পক্ষে যাবে, তখন কিন্তু আপনি জিনিসটার সাথে কোপ আপ হইতে পারবেন, জিনিসটার সাথে যুক্ত হইতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। আশা করি আমরা 3 তারিখ থেকে রেগুলার কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সালাম ঠিক আলাইকুম আছে স্যার। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওয়ালাইকুম দাদা, আসসালাম। তাহলে আমি ওই শিডিউলটা শেয়ার করে দেবো আর কি। ঠিক হ্যাঁ। আছে, শনিবারের শিডিউলটা। হ্যাঁ, হ্যাঁ, শনিবার আর বুধবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। ইয়ে আছে না, কি জানি বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। জি জি স্যার, স্যার। আমরা দুজনেই আছি। শোনো, এবার তোমরা দুজনে মতামত দাও। স্যার আজকে মানে স্যার যেভাবে মনে হয় অনেক মনে হয় স্যার পরে আসছে, যাই হোক আমি মানে শুরু থেকে ছিলাম তো স্যার। তো উনি যেভাবে গাইডলাইনটা রেডি করে আনছে, প্লাস উনি একটা চেক লিস্ট দেখাইছিল স্যার, হুম। মানে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। মানে আমরা একবার